হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছি? তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, যেরকমটা কথা ছিল ফিজিক্সের ক্লাস নিয়ে। আহ, উদ্দেশ্যটা হইছে একটা কুইজ প্রোগ্রাম তোমাদের জন্য থ্রো করা হয়েছে এইচএসসি 26 এর জন্য। এই কম্পিটিশনের আমাদের প্ল্যান ছিল যে 4টা সাবজেক্টের 4টা পার্টিকুলার কনসেপ্টের উপরে ক্লাসটা হবে, এবং তোমরা সেই পার্টিকুলার কনসেপ্টের এগেইনস্টে কুইজগুলা দিবা। সো যেরকমটা কথা ছিল, তার মানে আজকে যে টপিকটা আমরা পড়বো সেই টপিকের সাথে সাথে আমাদের আসলে আহ, এই টপিকের উপরই আসলে কুইজটা কন্টিনিউ হবে। ওকে, আমি একটু ওয়েট করি তোমরা জয়েন হওয়ার পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি ভালো আছি। হ্যাঁ, তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, আশা করি ফার্স্ট ক্লাসে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, রাইট? ওকে, হ্যাঁ আমার ফার্স্ট ক্লাস তোমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা জাস্ট আর 2টা মিনিট ওয়েট করবো, হ্যাঁ? তারপরে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। মেইন কথা হয়েছে, সেটা হয়েছে এখন আমাদের যে সময়টা, এই সময়টা আসলে অনেক ভাইটাল একটা সময় বলে আমি মনে করি। কেন বলতেছি, এই জিনিসটা শেয়ার করি, সেটা হচ্ছে আসলে এসএসসি দেওয়ার পর আমরা আসলে এইচএসসি লেভেল নিয়ে অনেক বেশি ফ্যান্সি করি। ফ্যান্সি করা বলতে বুঝাইতেছি, আমরা মনে করি যে এইচএসসি লেভেলে আমরা এই করতে হবে, আমরা এই করব, আমরা এইভাবে 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 অনেক রকম চিন্তা ভাবনা করি এইচএসসি লেভেল নিয়ে। আমরা বিশ্বাস করি যে এই চিন্তা ভাবনাটা অনেক বেশি জাস্টিফাইড তোমাদের। তার মানে তোমাদের আসলে তোমাদের আসলে যদি আহ, এখন এই ইমোশনসটা এবং এই আবেগটা ডেভেলপ হয় যে আচ্ছা, আমাদের এই যে একাডেমিক, এইচএসসি একাডেমিক নিয়ে আমার কিছু প্ল্যান থাকা উচিত। কারণ আমরা দেখতেছি যে এইচএসসি যে রুটটা আছে, এই রুটটা হয়েছে অনেক বেশি লং, এবং এই রুটটা হয়েছে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবে যদি আমি ঠিকঠাক রুট ধরে এগোই, তাই না? সো এই পার্টিকুলার আবেগটা আমার মধ্যে যতক্ষণ কাজ করতেছে, আমার উচিত যে আমি এই মুহূর্তে ডিসিশনটা নিব যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিভাবে আসলে পড়া শুরু করব, বা কখন থেকে পড়া শুরু করব, কেন একটু আগে পড়া শুরু করলে সেটা অনেক বেশি বেনিফিট দিবে আমাকে। কারণ একটু আগে পড়া শুরু করলে আমরা প্রথম যে দু একটা অধ্যায়গুলো, এই দু একটা অধ্যায় অনেক সময় নিয়ে পড়তে পারবো, ঠিক আছে? সো আমার এই যে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো বা ম্যাথমেটিক্স বলো, প্রত্যেকটা জিনিস আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারবো, আমার কাছে প্যারা লাগবে না। কারণ পরে তাড়াহুড়ো করে অনেক কিছু শুরু করতে গেলে অনেক তাড়াতাড়ি যখন নতুন কিছুর সাথে আমার পরিচয় হয়, তখন আমাদের আসলে প্যারাটা লাগে। আমরা আশা করি এই প্যারাটা লাগবে না। জি আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ওকে, ঠিক আছে। আমার পরিচয়টা হয়েছে, আমার নাম আলভি সালমান। আমি পড়াশোনা করতেছি অ্যাকচুয়ালি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল থেকে, বুটেক্স বলে। সেখানে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি পড়তেছি। আমার এইচএসসি লেভেল ছিল, এইচএসসি তে আমি পড়াশোনা করছি রাজশাহীর একটা কলেজ থেকে, রাজশাহী কলেজ থেকে পড়াশোনা করছি এইচএসসি। এই মোটামুটি বাকি কথাবার্তা ক্লাস শুরুর সময় থেকে আমরা আলাপ করবো আর কি, ঠিক আছে? সো আমরা আসলে চলো শুরু করা যাক, হ্যাঁ? ফার্স্ট যেটা কথা, সেটা হচ্ছে আমি আসলে এক্সপেক্ট করব বা আমি আশা করতেছি তোমাদের থেকে যে আমি এই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমাদের থেকে একটা অ্যাটেনশন পাবো, এবং আমরা আসলে বোঝার চেষ্টা করব আসলে যে জিনিসটা তোমাদের তোমাদের আসলে জানা উচিত, বা আমার মনে হয়েছে তোমাদের জানানো উচিত। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আসলে টপিকটার নাম দিয়েছি এমজিএইচ এর যত সব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এইটারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কারণ আমরা টপিকটা এইটাই পিক করছি যাতে আসলে নতুন কোনো কিছু লাগে না তোমার কাছে, মানে টার্ম গুলো যাতে নতুন মনে না হয়। আমরা এমজিএইচ টা পড়ছি, তাই না? আমরা এমজিএইচ বিভব শক্তি জায়গায় পড়ছি। আমরা এইচএসসি এসএসসি লেভেলে পড়ছি যে এমজিএইচ বিভব শক্তি মিন করে। আমরা দেখব এই এমজিএইচ এর অ্যাপ্লিকেশন এবং এমজিএইচ এর একদম পূর্ণাঙ্গ বেসিকটা কিভাবে দাঁড়ায়, ঠিক আছে? ওকে, সো চলো শুরু করা যাক।
প্রথম কথা আমরা যেভাবে আসলে পড়বো সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল কিছু কনসেপচুয়াল কথাবার্তা বলবো, যে এই কনসেপ্টটা এইটা মিন করে এবং এই কনসেপ্টটা এইভাবে ডিল করতে হয় এই কনসেপ্টের সাথে, বা এই ধরনের কথাগুলোর এগেনস্টে এই ধরনের কথাগুলো আসে, এইটা নিয়ে সবার আগে আমরা আলাপটা করব। তারপর ওই রিলেটেড ম্যাথমেটিক্স কয়েকটা আমরা দেখব, যাতে আমি লিঙ্ক আপ করতে পারি যে আমার এই কথাগুলো আমি কোথায় কিভাবে প্রয়োগ করব, রাইট? এবং দেন আমরা এইভাবে আসলে অধ্যায়গুলোতে যাব। প্রথম কথা, যদি আমরা MGH নিয়ে কথা বলি, মূলত আমি আসলে তোমাদের সামনে যেই জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে বিভব শক্তি, রাইট? বিভব শক্তি, বিভব শক্তি, বা এটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এনার্জি। ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট বা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ বা পুরো একটা ক্লাস কেন এড়ে নিয়ে, এটা নিয়ে আমরা আলাপটা করব। প্রথম কথা, আমরা কতটুকু জানি? আমরা জানি যে এইরকম কোন একটা সারফেস, সেটা যদি ভূপৃষ্ঠ হয় এবং ভূপৃষ্ঠে সে ফর এক্সাম্পল m ভরের একটা বস্তু আছে, রাইট? আমি যদি এইটাকে এইরকম উপরে কোনো একটা জায়গায় নিয়ে যাই, m ভরের বস্তুটাকে, এবং এইটার উচ্চতা যদি h হয়, আমরা জানি ওকে এখান থেকে এখানে শিফট করতে বা ওকে এখান থেকে এখানে তুলতে আমাদের কতখানি কাজ হবে? ওকে এখান থেকে এখানে তুলতে আমাদের mgh পরিমাণ কাজ হবে। তাইলে আমরা এই সূত্রটাকে একটু ভাঙি। আমাদের সূত্রে কি আছে? m, আমাদের সূত্রে কি আছে? g, আমাদের সূত্রে কি আছে? h। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। প্রথম কথা, এম কি? এম হইছে ভর। নিউটনিয়ান ফিজিক্সে, মানে হইছে আমরা মডার্ন ফিজিক্স বাদে বাকি সব ফিজিক্সে আসলে ভর নিয়ে আমাকে এত বেশি চিন্তা করতে হয় না, কারণ ভর কখনো চেঞ্জ হয় না। তার মানে এই নিউটনিয়ান ফিজিক্স বা এই যে জেনারেল ফিজিক্স নিয়ে আমরা যদি কথা বলি, তার মানে এইটা নিয়ে আমার অনেক চিন্তা করার কিছু নাই, এটা হইছে একটা ভর। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে চিন্তা করার আছে। প্রথম কথা হইছে এই জিনিসটা নিয়ে চিন্তা করার কি আছে? প্রথম কথা, এই জিনিস নিয়ে চিন্তা করার বিষয় হইছে এর দিকটা। ঠিক আছে, কেন দিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জি এর দিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করি, যেটা আসলে তোমরা যদি আজকের ক্লাসটা করে থাকো, আজকের ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে এই কথাটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। সেটা হইছে ফিজিক্সের একটা লিমিটেশনস বা ফিজিক্সের ফর্মুলার একটা লিমিটেশনস আছে। সেটা কিরকম? ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলা শুধুমাত্র একটা দিক বরাবরই কাজ করে। তার মানে ওই ফর্মুলাতে তুমি হইছে যতগুলা, ওই সূত্রতে তুমি যতগুলা উপাদান বসাবা, সেই সব উপাদানগুলা একই দিকে কাজ করতে হবে। অর্থাৎ মানে বিষয়টা এমন যে আমি কখনোই একটা রাস্তা দিয়ে, ধরো বাসটা যাইতেছে, বাসের একটা নির্দিষ্ট বেগ আছে, আর একটা বাস অন্য রাস্তা দিয়ে কত সময় যাইতেছে সেটা দিয়ে আমরা আসলে এই বাসের দূরত্বটা হিসাব করতে পারবো না। তার মানে আমাকে আসলে ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলা আমাকে ঠিক এইভাবেই ডিল করতে হবে যেন প্রত্যেকটা ফর্মুলার প্রত্যেকটা উপাদান একদম একই দিকে থাকে, একটা নির্দিষ্ট দিকে থাকে। আর একটু বোঝানোর চেষ্টা করি, যেমন এই জি এর দিকটা কি? জি আমরা জানি হচ্ছে অভিকর্ষ স্তর। মানে এই জি এর দিকটা যে কোনো বস্তু, সেটা যদি এম ভরের কোনো বস্তু হয়, এর ওজন, ওজন মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এইখানে তো এম ফিক্সড, তার মানে জি শুধু আছে। এই ওজন বা জি একদম খাড়া নিচের দিকে কাজ করে। বস্তুটা যেই অবস্থানে থাকবে, এই ওজন বা জি একদম খাড়া নিচের দিকে কাজ করে। অর্থাৎ খাড়া নিচের দিকে কাজ করা, তাহলে রিজনটা কি? রিজনটা হইছে এইটা, যে ধরে নেওয়া হয় যে পৃথিবীর সমস্ত ভর পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত বা কেন্দ্রে পুঞ্জীভূত। যদি তাই হয়, তার মানে কেন্দ্রটা হইছে সবার টার্গেট। যেহেতু কেন্দ্রটা পৃথিবী একটা গোলক আকারে ধরে নেওয়া হয় এবং সেটার কেন্দ্রটা এরকম একটা মিডিলে থাকে, তার মানে প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে জিটা খাড়া নিচের দিকে কাজ করে। তার মানে এখান থেকে আমরা পাইলাম এম এর তো কোনো দিক নাই, জি এর দিক আছে। জি এর দিক কোন বরাবর? জি এর দিক এই বরাবর। ঠিক আছে, মানে এইরকম একটা অক্ষ বরাবর জি থাকে। তাহলে প্রথম যেটা আমার কথা সেটা হচ্ছে এই যে এরকম একটা অক্ষ আমরা পেয়ে গেছি, যে অক্ষ বরাবর জিটা থাকে। ঠিক আছে, এখন যদি এই অক্ষ বরাবর জিটা থাকে, তার মানে আমি ওই যে বললাম, তার মানে এই দিক বরাবর তোমার বাকি সব উপাদানটা নিতে হবে। তার মানে আরেকটা উপাদান যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে এইচ।
এইচ মিনস উচ্চতা, এই উচ্চতা আমার কোন উচ্চতা নিতে হবে, এই উচ্চতা এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে উচ্চতাটা আছে এই উচ্চতা নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এটার আমরা অনেক পরিচয় পড়বো, মানে আজকের ক্লাসটা পুরোপুরি এই জি আর এইচ কে নিয়ে। ঠিক আছে, ওকে, তার মানে আমরা জানলাম যে এম জি এইচ আসলে কিভাবে কাজ করে। তার মানে এই সূত্রে আমরা যে মানগুলো বসাবো সেই মানগুলো আমরা এই অক্ষ বরাবর নেয়ার চেষ্টা করবো এবং সব মান আমরা এই অক্ষ বরাবর নিব। ঠিক আছে, এটা হইছে এখানকার কথা। তার মানে আমরা সোফার যে জিনিসটা জানলাম সেটা হইছে এইরকম যে ধরো এটা আমরা ক্লাস 9-10-এও পড়ে আসছি যে এটা যদি এম ভরের কোনো বস্তু হয়, সে ফর এক্সাম্পল এই বস্তুর ভর হইছে এটার হইছে 5 কেজি, তাই তো? আর এটাকে যদি তুমি 10 মিটার হাইটে উঠাও তাইলে তোমার কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে তোমাকে কাজ করতে হবে mgh পরিমাণ। ঠিক আছে, তাহলে mgh পরিমাণ কাজ করতে হবে। এখন তাহলে আমাকে m বসাইতে হবে 5, m আমি নিশ্চিন্তে বসায় ফেলবো। জি তো খাড়া নিচের দিকে কাজ করে 9.8, এবং আমি যে বরাবর জিটা নিছি সে বরাবর আমার এইচটা নিতে হবে। তার মানে আমার এই বস্তুর উপর জিটা এই বরাবর, আমাকে এইচটা নিতে হবে এই বরাবর এইচটা দিয়ে আছে 10 মিটার। তার মানে আমরা এখানে 10 যদি বসায় ফেলি তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু পাই এত জুল। এইভাবে আমরা আসলে নির্ণয় করি। তার মানে এইখানে কনসেপ্টটা হয়েছে এটা যে কোনো একটা বস্তুকে তার অবস্থান পরিবর্তনের জন্য আমাকে কি পরিমাণ কাজ করতে হইতেছে, মানে এই বস্তুকে এইখানে নিয়ে যাইতে এখন তার কি পরিমাণ কাজ করতে হবে, কিসের উপর ডিপেন্ড করতেছে? এইচ এর উপর। এই বস্তু কই ছিল এবং এই বস্তু কই আছে তার মধ্যবর্তী ডিস্টেন্স হইছে এইটা। ঠিক আছে, যদি এমন হয়, এটা তোমরা হইছে এসএসসি তে পড়ে আসছো, তাই তো? এখন আমি যে জিনিসটা তোমাকে দেখানোর চেষ্টা করব সেটা হইছে ধরো যে এইরকম একটা আনত তল বরাবর, রাইট, এইরকম একটা আনত তল বরাবর কোন একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এইখানে একটা বস্তু রাখা আছে, এম ভরের একটা বস্তু রাখা আছে। ঠিক আছে, এখন তোমাকে বলা হইলো এই বস্তুটাকে তুমি এই পথে, মানে এই যে এসি, সে ফর এক্সাম্পল আমরা নাম দিলাম, আমি হইছে এসির মানও দিয়ে দিলাম 10 মিটার। আমি যেটা বললাম সেটা হইছে এসি পথে সি বিন্দুতে তুলতে কৃত কাজ, সি বিন্দুতে তুলতে কৃত কাজ। ঠিক আছে, কত? এইরকম ধরো একটা কোশ্চেন তোমাকে বলা হলো। তার মানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে এই জায়গায় নিতে হবে, মানে আমি এই বস্তুটাকে আমি এই জায়গায় নিব, তাই তো? এম ভরের বস্তুটাকে আমি ওই জায়গায় নিব, আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? এটা ধরো 30 ডিগ্রি কোণে আনত আছে। ঠিক আছে, আমার এই জিনিসটা দেখে অনেক রকম চিন্তা হইতে পারে, আচ্ছা ঠিক আছে আমার তাহলে এই বরাবর কাজ করতে হবে, এই বরাবর অনেক কিছু বের করতে হবে, এই ধরনের চিন্তা হইতে পারে। কিন্তু আমরা মনে রাখবো যে এই যে বিভব শক্তি রিলেটেড যে কাজটা, সেই কাজটা হইছে একটা অভিকর্ষ যে বলটা, সেই বলটা হইছে একটা সংরক্ষণশীল বল। কি বললাম? সংরক্ষণশীল বল। এবং এই সংরক্ষণশীল বলের একটা বৈশিষ্ট্য হইছে পথের উপর নির্ভর করে না। বৈশিষ্ট্যটা কি? পথের উপর নির্ভর করে না, তাহলে কিসের উপর নির্ভর করে? অবস্থানের উপর নির্ভর করে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বেসিক যেটা হচ্ছে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারবো। তাহলে আমার কিসের উপর নির্ভর করতেছে? অবস্থানের উপর নির্ভর করতেছে। মানে ওকে আমি এমনে টেরা বেঁকা যে কোনো পথেই হইছে ওই সি বিন্দুতে আমি উঠাই না কেন এ থেকে, আমার আসলে কিছু যায় আসে না। আমার কি যায় আসে? ওই একই কথা চিন্তা করো, আমাকে বের করতে হবে কৃত কাজ কত। এখানে কি দ্বারা কাজ হইতেছে? অভিকর্ষ বলের এগেইনস্টে কাজ হইতেছে। সূত্র কি আমরা জানি, সেটা বের করার সূত্র হইছে W ইকুয়াল টু mgh। তার মানে আমাদের m লাগবে, g লাগবে, h লাগবে, রাইট? এখন কথা হইছে এটার m ভর, g তো 9.8। এখন ওই যে বলছিলাম যে তুমি যদি এই অঙ্কটা করতে চাও, ফিজিক্সের সূত্রের ওই লিমিটেশনস এর কথা মাথায় রাখো যে আমার জি যেই বরাবর, আমাকে এইচও ঠিক সেই বরাবরই নিতে হবে। তার মানে আমার জি যেহেতু এই বস্তুর উপর খাড়া নিচের দিকে কাজ করতেছে, তার মানে আমি এই বরাবর এইচটা নিয়ে কখনো কাজ করতে পারবো না। তাহলে আমাকে কোন বরাবর এইচটা নিতে হবে? আমাকে ঠিক এই বরাবর এইচটা নিতে হবে, কারণ জি ওই বরাবর, আমার প্রত্যেকটা উপাদান ঠিক ওই বরাবর নিতে হবে।
তার মানে এই জিনিসটা এক নম্বর আমরা জানলাম, এটা পথের উপর নির্ভর করে না, এটা শুধু অবস্থানের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? তার কারণ হয়েছে এই যে জি যেদিকে সেদিকে। আরেকটা কারণ যেটার থ্রুতে আমরা এইচটা ফাইন্ড আউট করতে পারি, বের করতে পারি, সেটা হয়েছে এই যে এই বরাবর বস্তুটা যেখানেই থাকুক না কেন, সেই বস্তুটা এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, সেটা যদি আমার মানে আমি যেই লাইনের সাপেক্ষে হিসাব করব, এই লাইনটা যদি সেই লাইন হয়, তাইলে আসলে এই প্রত্যেকটা জায়গায় থাকা সেম কথা। তার মানে এই বস্তুটা এখানে থাকাও যা, এই বস্তুটা এইখানে থাকাও তাই। কেন তাই? কারণ এই দুইটা অবস্থানে এইচ এর কোনো চেঞ্জ নাই। যদি এইচ এর কোনো চেঞ্জ না থাকে, তাহলে এই দুইটা অবস্থানকে আমি সেম অবস্থান বলতে পারি। ঠিক তেমনি ভাবে আমি ওকে যে পথেই উঠাই না কেন, আমি যদি ওকে এই পর্যন্ত উঠাই, তাইলে আমার এতটুকু ডিস্টেন্স নিয়েই আসলে ম্যাথটা করতে হবে। ওকে আমি এই পথে এইভাবে টেরা বেঁকা করে উঠাই বা ওকে এইভাবে উঠাই, কোনো কিছু যায় আসে না, আমি ওকে যে পথে উঠাই। তার মানে যে জিনিসটা আমার করতে হবে, সেই জিনিসটা হইছে আমাকে জাস্ট অবস্থানের পরিবর্তনটা দেখতে হবে। ওর অবস্থান কই ছিল? আমি যদি বলি এই লাইনে ছিল। এখন তার অবস্থান কোথায়? আমি যদি বলি এই লাইনে। তাহলে এইচটা কত হবে? এই দুই লাইনের ডিস্টেন্সটা। এই যে দেখো আমার হাতের দিকে খেয়াল রাখো, এইটা তার অবস্থান ছিল, আদি অবস্থান। এখন তার অবস্থান কোথায়? এইখানে। তাহলে ডিস্টেন্সটা কি হবে? এই যে আগের অবস্থান আর শেষ অবস্থান, এই দুই অবস্থানের মধ্যে দূরত্ব, রাইট? তার মানে ওই জিনিসটা দিয়ে আমরা এইচটা করব। তার মানে আমাকে আসলে এই দূরত্বটা ফাইন্ড আউট করতে হবে। আমাকে ওকে যে পথেই উঠাক না কেন, যে পথেই বলুক না কেন, রাইট? তার মানে আমাকে এই জিনিসটা কিভাবে বের করতে পারবো? বেসিক ত্রিকোণমিতি। তার মানে এখানে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আমি অতিভুজটা জানি, আমি লম্বটা বের করব, তাই তো? সাইন 30 দিয়ে আমরা বের করতে পারবো, কারণ সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি যে এইচ ডিভাইডেড বাই অতিভুজটা কত? 10। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এইচ সমান সমান 10 সাইন 30। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? আমরা জানি হাফ। তাইলে এটা কত হবে? 5 মিটার। তার মানে আমাকে এই পথে উঠাইতে বলুক 10 মিটার, আমার কিছু যায় আসে না। আমার এই অবস্থান আর শেষ অবস্থান দুটার ব্যবধান বের হয়েছে 5। তার মানে আমি ম্যাথ করব কি দিয়ে? আমি সিম্পলি ম্যাথ করব হইছে W ইকুয়াল টু এম জি এইচ দিয়ে। তাহলে এম সে ফর এক্সাম্পল 5, এটা হচ্ছে 9.8, তাইলে এটা কত? 5। ঠিক আছে, এই জিনিসপত্রগুলা। তার মানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হইছে এই যে এমজিএইচ আমরা সোফার যে জিনিসটা পড়ছি, এখানে দুইটা বেসিক মনে রাখতে হবে। সেটা হইছে এই যে বিভব শক্তি সূত্রে জিটা যেই বরাবর, তোমার বাকি উপাদানগুলা মেইনলি হইছে এইচ বা হাইটটা আমাকে ঠিক সেই বরাবর নিতে হবে। এটা হইছে প্রথম বেসিক এই জায়গাতে। সেকেন্ড বেসিক হইছে এইচ কিসের উপর নির্ভর করে? এইচ কখনো পথের উপর নির্ভর করে না। এইচ কিসের উপর নির্ভর করে? অবস্থানের উপর নির্ভর করে। মানে আদি অবস্থান এবং শেষ অবস্থানের একদম স্ট্রেইট যে ডিস্টেন্সটা, সেটাই হইছে এইচ। তারপর আবার তাহলে ঘুরে যদি কোশ্চেন করা হয় স্ট্রেইট কেন বা সোজা ডিস্টেন্সটা কেন, তার উত্তর হইছে কারণ জি ওই সোজা বরাবর নিচের দিকে কাজ করতেছে। আমাকে যেহেতু সবকিছু ওই এক লাইন বরাবর নিতে হবে, তার মানে আমার প্রত্যেকটা জিনিসকে ঠিক ওই লাইন বরাবর আমি নিব। বিভব শক্তিতে বেসিক্যালি এইটুকুই কথাবার্তা। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, আমি ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? ওকে, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এটাকে গতি শক্তি বলে। ঠিক আছে, যান্ত্রিক শক্তির দুইটা রূপই আছে, একটা হচ্ছে গতি শক্তি, একটাকে বলে বিভব শক্তি। তাই তো? মানে যে কোনো অবস্থায় যান্ত্রিক শক্তির দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে গতি শক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি ভার্সনটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো ওর অবস্থান পরিবর্তন হইতেছে, তখন সেটা বিভব শক্তি। গতি শক্তি কখন আমরা চিন্তা করব? যখন ওই বস্তুটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে, তখন গতি শক্তি আমরা ওই জিনিসটা চিন্তা করব। যেমন তোমরা যে জিনিসটা করছো, যে এইরকম ম্যাথ করতা, যে তোমরা যে এইখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে এইচ হাইট, তো এই বস্তুটা এখান থেকে মুক্তভাবে পড়তেছে, পড়তে পড়তে এইরকম একটা পয়েন্টে তার গতিশক্তি কত হবে, এইরকম জিনিসপত্রগুলো তোমরা করতা। ঠিক আছে, গতিশক্তি কত হবে ক্লাস 9-10 করে আসছো।
ঠিক আছে, তাইলে জিনিসটা হইছে গতিশক্তিতে আমরা কি কনসেপ্টটা ডেভেলপ করব। প্রথম কথা, গতিশক্তি সূত্রটা কি? আমরা যদি ই কে লিখি, ই মানে এনার্জি, কে মানে কাইনেটিক, গতিশক্তি, গতিশক্তি সমান সমান সূত্র হইছে হাফ এম ভি স্কোয়ার। মানে এই দুই শক্তির মজার ব্যাপার হইছে, এই দুই শক্তির সূত্র তোমরা আসলে এই সূত্রগুলাই দেখবা, মানে এর আর কোনো ভার্সনে এক্সিস্ট করে না, এর আর কোনো মানে অনুসিদ্ধান্তর মতো কোনো কিছু জিনিসও এক্সিস্ট করে না। তার মানে এই যে ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার, তার মানে ওই একইভাবে আমরা কথাগুলো বলবো। তাহলে এই জিনিসটা কার উপর নির্ভর করতেছে? হাফ এম নিয়ে আমার তো চিন্তা করার বিষয় না, তার মানে ই কে এই জিনিসটা আসলে নির্ভর করতেছে ভি স্কোয়ারের উপর। তার মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে গতিশক্তির কোন কনসেপ্ট নিয়ে আমরা যখন আলাপ করব বা চিন্তা করব, তখন আমার মেইন চিন্তার বিষয় হইতে হবে এই যে বেগটা। বুঝতে পারছো? মেইন চিন্তার বিষয় হইতে হবে বেগটা কত, এইটাই বের করতে হবে। তাহলে এখন তোমরা এখানে কি করতা, বেগটা কিভাবে আমরা বের করতাম? ঠিক আছে, এখানে তাহলে মুক্তভাবে পড়তেছে, আমার তো বেগ লাগবে, আমরা বেগ বের করতাম আমরা গতির সূত্র দিয়ে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এখন এখানে যেহেতু মুক্তভাবে পড়তেছে, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। ঠিক আছে, এখানে দেখো আবার এই দুই বান্দা চলে আসছে। ঠিক আছে, এখন তাহলে ওই দুই বান্দার নিয়ে আমরা যা কথাগুলো বলছিলাম সেই কথাগুলো এখানেও কাটবে। কিন্তু এইখানে আর একটা বিষয় আছে, এই জিনিসগুলো অনেক সূক্ষ্ম, বাট আমরা হইছে এই জিনিসটা এসকেপ করে চলে যাই, কিন্তু এই সূক্ষ্ম জিনিসগুলা বেসিক ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি ভি স্কোয়ার বের করি, সে সময় এইচটা কোনটা ধরবো? বিভব শক্তিতে এই যে নিচ থেকে এইচটা ধরছিলাম, সে ফর এক্সাম্পল এটা নিচ থেকে 10 মিটার আর এটা পুরোটুকু হইছে 20 মিটার, তাহলে আমরা এইচটা কোনটা ধরবো? এই নিচ থেকে 10 মিটার, পুরোটুকু ধরো 15 মিটার, তাহলে আমরা এইচটা কোনটা ধরবো? এই যে নিচ থেকে কত, 10 মিটার না, এইখানে এইচটা হবে কোনটা, এটা কিসের উপর নির্ভর করতেছে? এটা নির্ভর করতেছে এই যে ইউ এর উপর। খুব আরামে আমরা বসাই দিছি ইউ 0, তার মানে আমরা ইউ নিয়ে চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে ইউ সমান সমান আমরা বসাইছি 0 মিটার পার সেকেন্ড। এই বেগটা কই ছিল? এইখানে, তার মানে এইচটা কোথায় দিতে হবে? এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স সেটা এইচ দিতে হবে। ঠিক আছে, তার মানে এইখানে যে ইম্পর্টেন্ট বেসিকটা আমাদের মনে রাখতে হবে, বেগের ক্ষেত্রে এইচটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে আদিবেগ আমি কোথায় থেকে ধরতেছি। তার মানে আদিবেগ যদি আমি এই জায়গা থেকে কাউন্ট করা শুরু করি, তাহলে আমার এইচটা নিতে হবে এই জায়গা থেকে যে জায়গায় যে বিন্দুতে বের করতে বলবে সেই বিন্দু পর্যন্ত, রাইট? তার মানে এই জিনিসটা কিসের উপর নির্ভর করতেছে? এই জিনিসটা আদিবেগের উপর নির্ভর করতেছে। তার মানে এই সূত্রে এইচ হইছে 5, তার মানে 2 × 9.8 × 5, রাইট? তাহলে এই ভি স্কোয়ারের মান আমরা এই সূত্রে যখন বসায় দিব, তখন আমরা ইজিলি গতিশক্তিটা পেয়ে যাব ওই নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। তার মানে আমরা কাইনেটিক এনার্জি ব্যাপারটা বুঝলাম। আমাদের কাইনেটিক এনার্জিতে চিন্তা করার বিষয়টা কি? ভি নিয়ে, এবং ভি যেই সূত্র থেকে আমরা বের করব সেই সূত্রে চিন্তা করার বিষয় কি নিয়ে? এইচ নিয়ে। এবং এই এইচ নিয়ে চিন্তাটা আমাকে কে সলভ করে দিবে? সেটা হচ্ছে আদিবেগ। তার মানে এইচটা বিভব গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেটাই হবে আদিবেগ যেখান থেকে আমি শুরু করছি সেখান থেকে। এখানে আদিবেগ আমি 0 বসাইছি, তার মানে আদিবেগ আমি এখান থেকে শুরু করছি, তার মানে আমার এইচটা হবে এখান থেকে কাউন্ট শুরু হবে এইচটা। ঠিক আছে, এই যে এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের এই জায়গাতে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইবার আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে গ্রাফ। মানে ইন্টারমিডিয়েটে এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জিনিসের তোমাকে গ্রাফ আঁকতে বলতে পারে, বা প্রত্যেকটা জিনিসের এটা ভার্সেস এইটা কি, এটা ওই যে আগে যেমন লিমিটেড 2-1টা গ্রাফ ছিল এমন না, এখানে আসলে তোমরা যে কোনো কিছুতে গ্রাফটা আঁকতে বলতে পারে। যেমন এইখানে আমরা 2টা গ্রাফ শিখবো, এখানে আমরা 2টা জিনিস পড়ছি। একটা পড়ছি বিভব শক্তি, মানে ই মানে এনার্জি, পি তে পোটেনশিয়াল, সেটা সমান সমান আমরা পড়ছি mgh। তারপর আমরা পড়ছি ই কে,
এনার্জি কে তে কাইনেটিক, এটা সমান সমান হাফ mv স্কয়ার। ঠিক আছে, এই আমরা এখন শিখবো এই দুইটা জিনিসের গ্রাফ কেমনে আঁকতে হয়। প্রথম কথা, আমি যদি তোমাকে বলি যে ইপি বনাম এইসের গ্রাফ আঁকো, এইসের গ্রাফ আঁকো, ঠিক আছে, তাইলে আমাকে ইপি বনাম এইসের গ্রাফ আঁকতে বলছে। তার মানে আমার যে গ্রাফটা হবে সেই গ্রাফটার এই যে প্রথম যে ওয়ার্ডিংটা আমরা দেখবো ইপি, সেটা আমরা ওয়াই অ্যাক্সিসে বসায় দিব। সেটা আমরা কোন অ্যাক্সিসে বসাবো? ওয়াই অ্যাক্সিসে বসাবো। এবং পরে যেটা আছে এইস, সেটা আমরা এক্স অ্যাক্সিসে বসাবো। ঠিক আছে, তার মানে ইপি বনাম এইস এই গ্রাফে এইটা। তার মানে সামথিং বনাম সামথিং যদি থাকে, তার মানে প্রথম জিনিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাবো এবং দ্বিতীয় জিনিসটাকে আমরা এক্স অ্যাক্সিসে বসাবো। ঠিক আছে, এইভাবে আসলে গ্রাফটা পিকচারাইজ করা হয়। এখন এর গ্রাফটা কেমন হবে এটা আমরা কিভাবে বুঝতে পারবো? তাহলে এটা বুঝতে পারবো, আমাদের এই গ্রাফটা কখনো মুখস্থ করা যাবে না। এই গ্রাফটা আসলে বেসিক জায়গা থেকে, জাস্ট ফর্মুলা থেকে। তার মানে এইখান থেকে আমরা দেখি যে ইপি আর এইস এর মধ্যে সম্পর্কটা কি। তাহলে আমরা যদি সম্পর্কটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইপি সমানুপাতিক এইস, কারণ এগুলা তো ধ্রুবক। তার মানে ইপি এইস এর সমানুপাতিক, এটা তার সম্পর্ক। যদি সমানুপাতিক চিহ্ন উঠে তাহলে কি হবে? এটা সমান সমান আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে পারি, কে ইন্টু এইস। ঠিক আছে, এখন আমার গ্রাফ যেটা সেটা আমাকে বসাইতে হবে। ইপি মানে আমার গ্রাফে কি ওয়াই, তার মানে এটা ওয়াই বসাবো, ইকুয়াল টু কে। এইস মানে কি আমার গ্রাফের এক্স, তার মানে কে এক্স। ঠিক আছে, দেখো তো এই জিনিসটা আসলে চেনা চেনা লাগে কিনা। আমরা মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন পড়ছিলাম। মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশনটা কি ছিল? মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন ছিল y ইকুয়াল টু এম এক্স। তার মানে এমটা কি? এমটা হইছে ঢাল এবং এই যে এক্স আর ওয়াই দুইটা চলক। তাহলে মূল এইটা কিসের গ্রাফ ছিল? মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ ছিল। তার মানে এই জিনিসটা ওই একই রকম না? দেখো এটার মধ্যে সিমিলারিটি আছে না? তার মানে যদি থাকে আমরা এটা বলতে পারবো যে এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তার মানে আমরা প্রত্যেকটা জিনিসের গ্রাফ এইভাবে আমরা নির্ণয় করতে পারি। কিভাবে? তাহলে আমরা যদি বলি কিভাবে আমরা গ্রাফটা আসলে নির্ণয় করব, সেটা হচ্ছে প্রথম কথা আমাকে বুঝতে হবে সম্পর্কটা কি, মানে ইকুয়েশনটা কি সূত্রে, সেটা আমরা বসায় দিব। এবং বসায় দিয়ে ওই গ্রাফে যেই মান, এটা যেমন ওয়াই কে রিপ্রেজেন্ট করে, এটা যেমন এক্স কে রিপ্রেজেন্ট করে, এটা যখন আমরা বসায় দিব তখন কি হবে? ওয়াই ইকুয়াল টু কে এক্স, যেটা কার মতো দেখতে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের মতো দেখতে। তো যার মতো দেখতে হবে আমার গ্রাফটা হবে সেরকম। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এরপরে আমরা যে গ্রাফটা শিখবো সেটা হচ্ছে গতিশক্তি বনাম বেগের গ্রাফ। তার মানে তোমাকে আমি এইবার যে গ্রাফটা আঁকতে বলছি সেটা কি? ইকে বনাম ভি এর গ্রাফ। ঠিক আছে, ইকে বনাম ভি এর গ্রাফ। ঠিক আছে, তার মানে আমরা ওই একই কথা, তার মানে আমরা দুইটা অক্ষ নিব, যেটা আগে থাকবে সেটা আমরা কি করি? ওয়াই অ্যাক্সিসে বসাইতেছি, তারপরে বনামের পরে যেটা থাকতেছে সেটা আমরা এক্স অ্যাক্সিসে বসাচ্ছি। ঠিক আছে, এখন এইভাবে গ্রাফটা আগে ফর্ম করে নিব। তারপরে আমার কি চিন্তা? সম্পর্কটা কি ওর সাথে? তাহলে ইকের সম্পর্কটা কি ওর সাথে? ইকের সম্পর্কটা কি ওর সাথে? বর্গের সমানুপাতিক। যদি তাই হয় আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠায় একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতেই পারি। এখন আমরা এটা বসাবো, তাহলে এটা কি? ওয়াই, তার মানে এই জায়গায় আমি কি বসাবো? ওয়াই। আবার কে কে এর মতো থাকলো, ভি মানে কি? এক্স, তাহলে এই জায়গায় আমি কি বসাবো? এক্স স্কোয়ার। তার মানে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। এখন এটার সাথে হয়তো তোমরা পরিচিত না, এটা ইন্টারমিডিয়েটে কোনিক্স নামের একটা অধ্যায় আছে ম্যাথে। ওই কোনিক্সের একটা কোনিক্স আছে যেটার নাম হয়েছে পরাবৃত্ত। একটা যখন দেখবা একটা চলকের এক ঘাত আর একটা চলকের দ্বিঘাত, তখন আমরা সেটাকে বলি পরাবৃত্ত। তার মানে এইটা হইছে কার মতো দেখতে? এই জিনিসটা হইছে পরাবৃত্তর মতো দেখতে। তাহলে পরাবৃত্তর মতো যদি দেখতে হয় তাহলে এই গ্রাফটা কেমন দেখতে হবে?
এই গ্রাফটা এই পরাবৃত্তর মতো দেখতে হবে, তার মানে এই গ্রাফটা এমন দেখতে হবে, ঠিক আছে। তার মানে এই যে গতিশক্তি বনাম বেগের গ্রাফটা কেমন হবে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন দেখো এই জিনিসগুলোর আসলে পরিবর্তন কিভাবে কিভাবে হওয়াটা সম্ভব। যেমন আমি যদি তোমাকে এই জিনিসটা না বলে ধরে নাও আমি তোমাকে ওই গতিশক্তির গ্রাফে আমি তোমাকে বললাম যে তুমি এখন ই কে বনাম ভি স্কোয়ারের গ্রাফ আঁকো, তাইলে তুমি কি করবা? তাইলে ভাইয়া তো আপনি তো বললেন তাহলে এটা হইছে ওয়াই অ্যাক্সিসে আমার নিতে হবে ই কে, তারপরে এটা নিতে হবে আমার ভি স্কোয়ার, এরপরে আমার সূত্রে আসতে হবে, সূত্রে আসলে আমি এটা পাই, যদি আমি এটা পাই তারপরে সূত্রটা দাঁড়াই হইছে এইরকম দেখতে, যদি এমন হয় তারপরে আমাকে ওই যে অক্ষগুলা বসায় দিতে হয়, তাহলে এইটাই আমার পুরো এখন এক্স অক্ষ, তাহলে আমি বসায় দিব। তার মানে এই সমীকরণ দেখতে কেমন হয়েছে ভাইয়া? এই সমীকরণ হয়েছে মূলবিন্দুগামী সরলরেখার মতো দেখতে হয়েছে। তার মানে দেখো গতিশক্তি বনাম বেগের গ্রাফ যখন আমি তোমাকে বলছি তখন হয়েছে আমরা যেই গ্রাফটা পাই সেটা কি এমন পরাবৃত্তাকার, ঠিক আছে। তোমরা কোনিক্স যখন পড়বা পরাবৃত্ত সম্পর্কে জানবা। এবং যদি আমি একটু চেঞ্জ করে দিই তাইলে গ্রাফটা দেখতে কেমন হইতেছে? মূলবিন্দুগামী সরলরেখা হইতেছে। তার মানে এই জিনিসটা আসলে ফ্লেক্সিবিলিটি, এই জিনিসটা যেমন বলা থাকবে ঠিক তেমন ভাবে আসলে আসলে কাজগুলা করবে, তাই তো? ওকে, ঠিক আছে। এখন দেখো আমি আসলে ক্লাসের শুরুতে বলছিলাম যে আসলে তোমাদের ট্রানজিশন গুলা দেখানোর উদ্দেশ্যে আমরা ক্লাসগুলো নিতেছি, যে আমরা ঠিক গতিশক্তি আর বিভব শক্তি ঠিক কোন পর্যন্ত জানতাম, এখন আমাদের ঠিক কোন পর্যন্ত জানতে হবে, ঠিক আছে। আমরা দেখলাম যে আমরা যে পর্যন্ত জানতাম তারপরে হইছে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আস্তে আস্তে আরো ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এখন দেখো এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এই প্রবলেমটা হইছে বরিশাল বোর্ডের 2021 সালের। কোশ্চেনটা এমন ছিল যে এইরকম একটা স্ট্রাকচার আঁকানো আছে, যেই স্ট্রাকচারে তোমাকে বলা আছে যে বিএফ সমান সমান 2 মিটার মানে এইটা, ইএফ সমান সমান 2 মিটার মানে এইটা, এবং পুরোটুকু তোমাকে বলা আছে 6 মিটার, রাইট। এখন তোমাকে যে কোশ্চেনটা করা আছে সেটা হচ্ছে এ বি সি পথে সি বিন্দুতে একটি বস্তু তুলতে কি পরিমাণ কাজ করতে হবে। কোন পথে? এ বি সি পথে কাজ করতে, কোন বস্তুটা তুলতে, এ বি সি মানে এইভাবে। প্রথম কথা, এখন তাইলে তোমরা জানো যে যা ইচ্ছা তাই বলুক, এই যে বিভব শক্তি রিলেটেড যে কাজটা, সেই কাজটা কখনো পথের উপর নির্ভরই করে না, আমরা জানছি তাই না। তার মানে যদি আমরা এতটুকু জানি তাহলে কিসের উপর নির্ভর করবে? তার মানে শুধু আমার এই উচ্চতাটুকু পেলেই হয়ে যাবে, কারণ এইখানে একটা বস্তু রাখা ছিল, যে বস্তুটা হইছে 2 কেজি ভরের একটা বস্তু রাখা ছিল, 2 কেজি। এখন এই বস্তুটাকে তোমার এ বি সি পথে উঠাইতে হবে, এ বি সি পথে। তার মানে বস্তুটা দিন শেষে কই থাকবে দেখো তো? তার মানে বস্তুটা দিন শেষে এই জায়গাতে থাকবে, ওই 2 কেজি ভরের বস্তু এই জায়গাতে থাকবে। তাহলে আমরা জানি যে বিভব শক্তি দিয়ে যখন আমরা ম্যাথটা করি তখন কিভাবে কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে বিন্দুটা এবং এটার সাথে এই যে বিন্দুটা মানে আদি অবস্থান, কারণ দেখো এই জায়গায় থাকা আর এই জায়গায় থাকা সেম, তার মানে এই যে আদি অবস্থান আর এই যে শেষ অবস্থান, এই দুইটার মধ্যে আমার পার্থক্যটুকু লাগবে। তার মানে আমার কিচ্ছু লাগবে না এই অঙ্ক করতে, শুধু আমার এইচটা লাগবে। এখন কথা হচ্ছে এই জায়গায় আমরা এইচটা কিভাবে বের করব। দেখো এই জিনিসটা যা এই জিনিসটাও তা, তার মানে এই জিনিসের সমান্তরালে আমরা এই জিনিসটা আঁকতে পারি এইচ, তার মানে এই ত্রিভুজ থেকে আমি কিন্তু আরামে এইচটা পেয়ে যাব। তার মানে আমার এই চিত্রে যে জিনিসটা লাগবে সেটা এইচ। এইচ আমি পাবো কিভাবে? এখানে অ্যাঙ্গেল হয়েছে 30 আর এইখানে এ বি মানে পুরোটুকু বলা আছে 6 মিটার, রাইট। তাহলে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে শুধু এটা বের করতে হবে। তার মানে ওই একই কথা, sin30 সমান সমান এই যে এইচ বাই 6, তার মানে এইচ ইকুয়াল টু 6 sin30, রাইট। যদি 6 sin30 হয় তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? 3 মিটার হবে, ঠিক আছে।
তার মানে আমার কিচ্ছু যায় আসে না আমি কোন পথে কিভাবে না কিভাবে ওরে নিয়ে যাইতেছি, আমার আসলে যায় আসে ওর আদি অবস্থান কোথায় ছিল, কোন লাইন বরাবর ছিল, এবং তার শেষ অবস্থান কোন লাইন বরাবর আছে, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্বই হয়েছে এইচ। ঠিক আছে, তাহলে আমরা ওই কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, ডাব্লিউ সমান সমান এম জি এইচ পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, এমটা কত, এমটা হয়েছে ওই যে 2 কেজি ভরের বস্তু ছিল, জি মিনস 9.8 এবং এইচ মিনস কত পাইলাম আমরা 3। তার মানে জিনিসটা দেখতে অনেক কমপ্লিকেটেড মনে হইলো, জিনিসটা কিন্তু এত বেশি কমপ্লিকেশন নাই। মানে জিনিসটা যদি আমরা হইছে এইভাবে বুঝতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে এই জিনিসটা নিয়ে আমাকে কি নিয়ে কথা বলতে হবে এবং কোন জায়গা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আমরা চিন্তা করার এক্সাক্ট জায়গাটা যদি পেয়ে যাই, তাহলে আমার এই জিনিসটা নিয়ে চিন্তা করার সুবিধা। ঠিক আছে, সো এই রকম বিষয় সম্পর্কে আমরা জানলাম। এখন দেখো নেক্সট যে ম্যাথটা, সেই ম্যাথটা আমাদের কাছে অনেক কমন, রাইট? যে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করো। এই কথার মানে কি, আমরা সবার আগে পড়লাম যে যান্ত্রিক শক্তির দুইটা ফর্ম আছে। দুইটা ফর্ম কি কি, একটা গতি শক্তি আর একটা বিভব শক্তি। তাহলে এই দুইটা শক্তি যদি থাকে, তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করার বলার মানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তির যোগফল সেম হবে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে এই যে ই কে গতি শক্তি আর ই পি বিভব শক্তি, এই দুই বান্দার যোগফল সেম হবে। এই জিনিসটাকেই বলে যান্ত্রিক শক্তির নিত্যতা। তার মানে আমার যে সব বিন্দু নিয়ে কথা বলতেছে এইখানে, প্রত্যেকটা বিন্দু সম্পর্কে আমাকে আলাপটা করতে হবে। যদি করি এক এক করে বি বিন্দু, ঠিক আছে, এই যে বি বিন্দুটা, বি বিন্দুতে তাহলে কি হবে, এই যে এই জায়গাতে যখন বস্তুটা থাকবে, এই জায়গাতে যদি বস্তুটা থাকে, তাহলে এই বস্তুর ওই জায়গাতে শক্তি কত হবে, এই বস্তুর ওই জায়গাতে শক্তি হবে জাস্ট এম জি এইচ এর সমান। তার মানে আমার যদি হয়েছে বি বিন্দুতে আমি বের করতে চাই, তাহলে বি বিন্দুতে আমি বের করতে পারবো যে ই কে ইপি ইকুয়াল টু এম জি এইচ। ঠিক আছে, এম জি এইচটা কতটুকু, এম জি এইচটা এতটুকু এইচ, যেটা সমান সমান আমরা আগের অঙ্কে 3 মিটার পাইছিলাম। তার মানে এখানে যদি আমি মান বসায় দিই, তাহলে আমরা বি বিন্দুতে পেয়ে যাব। যদি আমাকে বলে যে সি বিন্দুতে, সি বিন্দুতে মানে এই বিন্দুতে বলছে, তাহলে সি বিন্দুতেও সেম। দেখো, কারণ দেখো এই দুইটা জিনিস কি একই লাইন বরাবর আছে না, মানে এইখানে থাকাও যায় এখানে থাকাও তাই। তার মানে সি বিন্দুতেও ইপি সমান সমান হবে এম জি এইচ। তার মানে আমি তো দেখলাম যে এই দুই বিন্দুটা অলরেডি সমান, এই দুই বিন্দুতে অলরেডি সমান। ঠিক আছে, যদি তাই হয়, তাহলে আমরা এখন আরো দুইটা বিন্দু আছে, সেই বিন্দুটা কি, একটা ই বিন্দু একটা এফ বিন্দু। তার মানে এই যে ই বিন্দু আর হচ্ছে এফ বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে আমার এখন চিন্তা করার বিষয়। তাহলে ই বিন্দুতে যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে ই বিন্দুতে তো এই বস্তুটা উঠতেছিল, রাইট? তাহলে এই বস্তুটা যখন হয়েছে উঠবে, তখন এখানে গতি শক্তিও আছে বিভব শক্তিও আছে। তার মানে ই বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে গতি শক্তিও আছে, তোমার বিভব শক্তিও আছে। যদি তাই থাকে, তাহলে ই বিন্দুতে দুইটা শক্তি বের করতে হবে। তাহলে ই বিন্দুতে সবার আগে আমরা কি বের করলাম, বিভব শক্তি বের করব। তাহলে ই বিন্দুতে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ ড্যাশ, সেই বিভব শক্তিটা কত হবে ই বিন্দুতে। ঠিক আছে, এখন কথা হয়েছে এই ই বিন্দুতে বিভব শক্তি কত হবে, সেটা আমার কিসের উপর নির্ভর করতেছে, এই যে এইচ ড্যাশের উপর নির্ভর করতেছে, তাই না? সেটা যদি হয়, তাহলে এখানে আমাকে বের করতে হবে এইচটা কত। এইচ মানে কি, অবস্থানের উপর নির্ভর করে বলছিলাম। তার মানে আদি অবস্থান কোনটা ছিল, এইটা, শেষ অবস্থান কোনটা, এইটা। তাহলে এইচটা কি হবে, এই দুইটার মধ্যে ব্যবধান না? তার মানে আমার এইচ ড্যাশটা হবে এই দুইটার মধ্যে ব্যবধান। তার মানে এই জিনিসটাকে যদি আমি ছোট করে এইখানে আঁকি, তাহলে আমার কাছে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে এইরকম 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 একটা ছোট্ট ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। দেখো, এই যে এইটা, এইটা আর হয়েছে এইটা, এবং এই ত্রিভুজের এতটুকু দূরত্ব কত, আমরা দেখছি যে বিএফ সমান সমান 2 মিটার, তার মানে এতটুকু 2, ইএফ সমান সমান 2 মিটার, তাহলে এতটুকু 2, তাহলে আবার পুরোটা সমান সমান 6 মিটার, তাহলে এতটুকু কত, অতটুকু তাহলে 2। তার মানে এইখানে আমরা জানি যে এটা 2, আমরা এইখানে জানি এখানে 30 ডিগ্রি, তাহলে এইটা কত আমাকে বের করতে হবে না, ওই একই ভাবে সাইন দিয়ে আমরা বের করব। তাহলে এইচ ড্যাশ সমান সমান আমরা পাবো 1 মিটার। তাহলে এখানে আমরা বসায় দিতে পারবো এম জি ইন্টু হইছে 1 মিটার। ঠিক আছে,
যদি এমন হয়, এটা তো আমরা কি পাইলাম, বিভব শক্তি পাইলাম। এবার আমরা গতি শক্তি বের করতে যদি চাই, গতি শক্তি বের করার সূত্র কি, হাফ অফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ অফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ অফ এম মিনস তো এম, আর হইছে ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার তো তোমার বেগ তো দেয়া নাই, তাহলে বেগ বের করব কিভাবে আমরা, ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে। ঠিক আছে, যদি তাই হয়, আমি কি বলছি, এই ক্ষেত্রে এই এইচটা কিভাবে চিন্তা করব, ইউ নিয়ে চিন্তাটা করব। যদি আমি ইউ 0 বসাই, তার মানে আমি হিসাব করতেছি এই জায়গা থেকে। ঠিক আছে, কারণ যদি আমি আদিবেগ হিসাবে 0 ধরি, তার মানে আমি অবশ্যই হিসাব করতেছি এই যে এইরকম একটা জায়গা থেকে। ঠিক আছে, কারণ এইখানে তো আর আদিবেগ শূন্য না, কারণ আদিবেগ যদি শূন্য হইতো তাহলে তো অত উপরে উঠতো না। তাইলে এইখান থেকে আমার হিসাবটা শুরু। তাহলে এখান থেকে যদি আমার হিসাবটা শুরু হয়, তাহলে দেখো আমি যখন গতিশক্তি নির্ণয় করব, তখন আমার হিসাবটা শুরু হইতেছে এই জায়গা থেকে। কেন? কারণ আমি যেহেতু আদিবেগ জানি না, তার মানে আদিবেগ শূন্য ধরা ছাড়া আমি অঙ্কটা করতে পারবো না। যদি আমার আদিবেগ শূন্যটা ধরতে হয়, তাহলে হচ্ছে আমরা কিভাবে শূন্যটা, যখন আমরা আদিবেগ শূন্যটা বসাবো, তখন আমার শুধুমাত্র থাকবে 2g ইন্টু এইচ। এখন এইচটা কি করতে হবে, ওই যে বলছিলাম আদিবেগ যেখানে শূন্য সেখান থেকে এইচটা বের করতে হবে। যদি আদিবেগ শূন্য হয় এই জায়গা থেকে, তাহলে এইচটা হইছে এই যে ঠিক এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব। ঠিক আছে, কারণ কি, ওই যে আদিবেগটা আমি ওইভাবে শুরু করছি। এখন তাহলে এই দূরত্ব মানে আমাকে আসলে এই যে ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স বের করতে হবে ই বিন্দু পর্যন্ত, আমি ই বিন্দুতে বের করতে বলছি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এইখানে এই ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেটা 30 ডিগ্রি। ঠিক আছে, যদি এই ত্রিভুজটা তৈরি হয়, তাহলে এই সমান সমান কত হবে, ওই একইভাবে সাইন দিয়ে। তাহলে এতটুকু আমরা কত জানি, এতটুকু আমরা জানি 2 2 4, তাহলে এতটুকু কত হবে 2, তাহলে এইচ হবে জাস্ট 2। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এখানে আমাদের দাঁড়াইলো 2mg। ঠিক আছে, 2mg আর আরেকটা এমজি, 3mg টোটাল। এখন প্রত্যেকটাতেই টোটাল 3mg, কারণ এমজি এইচটা কত, ওই যে আমরা আগের অঙ্কে বের করছিলাম 3। তার মানে দেখো এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে এই যে টোটাল যেটা শক্তি, এই শক্তিটা সমান হইতেছে। এইটাই আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা, এটাকে আমাকে প্রমাণ করতে হইতো। ঠিক আছে, আমরা বুঝছি। এবার দেখো আর একটা ম্যাথ তোমাদের জন্য। এই ম্যাথটা ছিল এমন, এই ম্যাথটা হয়েছে এবারে ভেরি রিসেন্ট ইন্ডিয়ার একটা এক্সাম, সেটা হচ্ছে আইআইটি জেইই। এই এক্সামের একটা এমসিকিউ ছিল। এই ম্যাথটা হয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা আসলে তোমাদের জন্য আমরা আসলে তোমাদের জন্য এই ধরনের কন্টেন্ট গুলা এইভাবে প্রিপেয়ার করছি, যাতে আসলে তোমাদের একাডেমিক অ্যাডমিশন মানে সব রকম বিষয় সম্পর্কে একটা ইনসাইট দেয়া যায়, একটা ধারণা দেয়া যায়। ঠিক আছে, যেমন এটা আইআইটি জেইর একটা ম্যাথ, সেটাই 2024 সালের এক্সামের একটা ম্যাথ। সেটা ছিল এমন যে এইরকম একটা চিত্র ছিল, ম্যাথটা ছিল এমন যে একটা ঘর্ষণবিহীন পথ এ বি সি, একটা ঘর্ষণবিহীন পথ, সেই পথের এ বিন্দুতে একটা বস্তু রাখা আছে। তার মানে এই বিন্দুতে এই যে বস্তুটা রাখা আছে। ঠিক আছে, এবং বস্তুটিকে সামনে যদি ধাক্কা দেয়া হয়, তাহলে বি বিন্দুতে বস্তুটার বেগ কত এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তার মানে আমার বস্তুটার বেগ কোন জায়গায় নির্ণয় করতে বলছে, এই যে বি বিন্দুতে আমাকে বস্তুটার বেগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে বি বিন্দুতে আমি বস্তুটার বেগ কিভাবে নির্ণয় করতে পারি, প্রথম কথা সেটা হচ্ছে এই বি বিন্দুতে বস্তুটার বেগ কিভাবে নির্ণয় করব, এটা আসলে তখনই সম্ভব যখন আসলে আমরা গতি শক্তির কনসেপ্টে যাব। কেন তখনই শুধু সম্ভব, কারণ আরো কোনো ইনফরমেশন এখানে দেয়া নাই, ইনফরমেশনের অনেক বেশি ঘাটতি আছে এই অঙ্কটাতে। তার মানে এই অঙ্কটাকে আমাকে ঠিক ওই যে প্রত্যেকটা বেসিক জায়গায় চিন্তা করতে হবে। যেমন আগের অঙ্কে একটা চিন্তা আমরা যেটা পাইলাম, সেটা হচ্ছে এইরকম কোন ক্ষেত্রে যে কোনো বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি কি হয়, সেম হয়। এই কনসেপ্টে আমরা আগাবো। তার মানে সবার আগে এই বস্তুটা যখন এই জায়গাতে ছিল, তখন তার গতিশক্তি বিভব শক্তির সমষ্টি কত, এ বিন্দুতে, শুধু আমরা এ বিন্দুতে চিন্তা করব। তাহলে এ বিন্দুতে ওর মধ্যে তো কোনো গতি নাই, তার মানে যা আছে বিভব শক্তি। তার মানে টোটাল
যদি আমি শক্তির কথা বলি, টোটাল এনার্জি এটা সমান সমান কত হবে? টোটাল এনার্জি সমান সমান ওর মধ্যে শুধু বিভব শক্তিটাই আছে ইপি, এবং সেটা কিভাবে বের করে? mgh। ঠিক আছে, ঠিক আছে, যদি এমন হয় তাইলে এটা হবে mg ইন্টু টোটাল এনার্জিটা কত, এখানে এইচটা কত, 1 মিটার, তাহলে mg ইন্টু 1, তার মানে mg জুল। ঠিক আছে, তার মানে ওই বিন্দুতে টোটাল এনার্জি কত? mg। এখন প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সেম থাকবে। যেমন এখানে কোনো গতিশক্তি নাই, তার মানে যোগফল কত হবে? যোগফল এই যে mg পরিমাণ। যদি তাই হয়, এবার বি বিন্দুতে তাইলে যোগফল কত হবে গতিশক্তি আর বিভব শক্তির? আসো, তাহলে বি বিন্দুতে তাহলে গতিশক্তি আর বিভব শক্তি এই দুইটার যোগফল কত হবে? ওই যে mg হবে, কারণ শক্তি নিত্যতা সূত্র, কারণ শক্তি কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। ঠিক আছে, এখন আমাকে কি বের করতে হবে? বেগ বের করতে হবে। বেগ আমি কই পাইছি, কই পাবো? গতিশক্তিতে পাবো। তাহলে গতিশক্তি মানে কি? হাফ অফ mv স্কোয়ার। এবং বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হচ্ছে mg ইন্টু এইচ, এটা সমান সমান হচ্ছে mg। তার মানে এখানে দেখো, এখানে কিন্তু বস্তুটার ভর দেওয়া ছিল না, বস্তুটার ভর আসলে লাগবেও না। এখানে যদি আমি m কমন নিই, তাহলে দুই পাশ থেকে m কেটে যাবে। তাহলে এইখানে দাঁড়ায় হাফ অফ ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ অফ ভি স্কোয়ার প্লাস জিএইচ ইকুয়াল টু জি। ঠিক আছে, আমাকে টার্গেট কি? আমার ভিটা বের করতে হবে। তাহলে বাকিগুলো আমি মান বসালে ভিটা পেয়ে যাব। তাইলে জি কত? জি তো জি, তাইলে হাফ অফ ভি স্কোয়ার প্লাস জি ইন্টু এইচ কত? এটা কিসের ক্ষেত্রে আমি এইচটা নির্ণয় করতেছি? বুঝতে হবে, এটা বিভব শক্তির এইচটা বের করতেছি। তাহলে বিভব শক্তির এইচটা কি? এই যে যেটা আমার নির্দিষ্ট লাইন, সেই লাইন থেকে ঠিক কত দূরে, তার মানে এই জিনিসটা থেকে এই জিনিসটা ঠিক কত দূরে সেটা এইচ। সেটা কত দূরে? 0.5 মিটার দূরে। যদি 0.5 মিটার দূরে হয়, তাহলে এইচ এর জায়গায় আমি বসাইতে পারবো 0.5। 0.5 এটা ইকুয়াল টু জি দাঁড়াইলো। ঠিক আছে, তাইলে হাফ অফ ভি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি ওই পাশে পার করে দিই, তাহলে 0.5 ইন্টু জি। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2 ইন্টু 0.5 মানে কত? 1। তাহলে জি, তাহলে ভি সমান সমান হবে জাস্ট রুট ওভার জি। ঠিক আছে, তার মানে গতিশক্তি কত হবে? গতিটা কত হবে? জাস্ট রুট ওভার 9.8, এটার যা মান আসবে তাই। ঠিক আছে, তার মানে আমাকে এইরকম অনেক কমপ্লেক্সিটি আনার চেষ্টা করা হইতে পারে, কিন্তু যদি আমরা বেসিকে স্টিক টু থাকি, তাহলে যে কোনো ধরনের কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করতে পারবো। এখানে একটা প্রবলেম সলভিং এর ইনসাইটটা দিই। ঠিক আছে, প্রবলেম সলভিং এর ইনসাইটটা কি? প্রবলেম কিভাবে সলভ করতে হয় দেখো, এই ধরনের জিনিস একদম লাস্ট লাইন থেকে আমরা শুরু করব। বি বিন্দুতে বস্তুর বেগ কত নির্ণয় করো। তোমরা শুরুতে গতি অধ্যায়ে বেগ নির্ণয়ের অনেক 4টা সূত্র পড়ছো। এখন ওই 4টা সূত্রতে যে কয়টা জিনিস লাগতো, ত্বরণ বা হইছে আদিবেগ বা সময় বা সরণ, কোনো কিছু কি এখানে দেয়া আছে? দেয়া নাই। তার মানে যদি না দেয়া থাকে, তার মানে আমি ওই সূত্রগুলো নিয়ে করতে পারবো না। তাহলে আমি কিভাবে করব? তখন আমি ঘটনাগুলোতে দেখার চেষ্টা করবো। আচ্ছা, কি হইতেছে, এই বান্দা এমনি তাহলে পড়তেছে, পড়তে পড়তে এখানে যাইতেছে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বিভব শক্তি গতি শক্তির হিসাব নিকাশ। এখন ওই যে গতি শক্তির মধ্যে ভি আছে, তার মানে ও আচ্ছা, আমি তাহলে গতি শক্তি থেকে আসলে ভিটা পাইতে পারি। তার মানে এখান থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে গতি শক্তি থেকে আমাকে ভিটা বের করতে হবে। এখন কথা হচ্ছে, বি বিন্দুতে যদি গতি শক্তি দেয়া থাকতো, আমি ওটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার লিখে ওখান থেকে ভিটা বের করতে ফেলতে পারতাম। কিন্তু বি বিন্দুতে গতিশক্তি দেয়া আছে নাই, তার মানে ওইভাবে যাইতে পারতেছি না। তাইলে কিভাবে যাব? তাইলে ওই যে পরের যে কনসেপ্টটা আমরা শিখছিলাম এর আগের ম্যাথে, যে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল সেম হবে, সেই কনসেপ্টটা কাজে লাগাবো। তাহলে এই বিন্দুতে আমার গতিশক্তি বিভব শক্তির যোগফল বের করে ফেলতে পারি। এই বিন্দুতে অনেক সহজ, এই বিন্দু স্থির, তার মানে কোনো গতিশক্তি নাই, ভি 0, তার মানে কোনো গতিশক্তি নাই। তাহলে শুধু আছে বিভব শক্তি। বিভব শক্তি কত? mg ইন্টু এইচ। ঠিক আছে, যদি তাই হয়, তাহলে এই বিন্দুতে আমরা বিভব শক্তি পেয়ে গেছি। এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে আমরা টোটাল এনার্জি পেয়ে গেছি, মানে গতি শক্তি আর বিভব শক্তির যোগফল
ওই পরিমাণ। এখন আমরা জানি তাহলে বি বিন্দুতে তাহলে সেম হবে, তাহলে বি বিন্দুতে ওই যে গতি শক্তি আর বিভব শক্তি যোগফল এটাই হবে, সেটাই লিখছি। লিখে এখন গতিশক্তি সূত্র বসাই দিছি, তারপরে সেখান থেকে জাস্ট আমরা ভিটা বের করে ফেললাম। ঠিক আছে, তার মানে আমাকে যে কোনো কমপ্লেক্স প্রবলেম যদি আমাকে ফেস করতে হয়, দেখো ওই যে কয়েকটা বেসিক যেটা গতি শক্তি এবং বিভব শক্তি নির্ণয় করার সময় আমরা আলোচনা করলাম, ওই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা সলভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, ওকে। তার মানে এই ধরনের প্রবলেমও মানে অ্যাডমিশন রিলেটেড প্রবলেম, এই ধরনের প্রবলেমও মানে আমাকে যদি হইছে ইনফরমেশনের অনেক ঘাটতি থাকে, অনেক অন্য জায়গায় চিন্তা করতে হয়, সেই চিন্তার জায়গাটা হইছে আমার বেসিকটা কত স্ট্রং সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি আমার স্ট্রংনেস ওই জায়গাতে থাকে তাইলে আমরা ওই প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করব। ঠিক আছে, এরপরে আমরা যে কনসেপ্টে যাব সেটা নাম দিয়েছি আমরা ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে, ভর কেন্দ্রের সরণ। ওকে, ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে করলে হবে কি না? ভি স্কোয়ার ইকুয়াল টু আচ্ছা, একজন বলছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে করলে হবে কি না। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh দিয়ে করলেও হবে ওই পার্টিকুলার জায়গাতে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন যেটা কথা সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ। তাহলে আমাকে ভর কেন্দ্রের সরণটা বের করতে হবে। তাহলে ভর কেন্দ্রের সরণ এটাতে আমরা কি পড়ব? এখানে আমরা যে জিনিসটা পড়ব যে আসলে ভর কেন্দ্র বলতে কি বুঝি এটা আমরা আগে দেখি। প্রথম কথা হচ্ছে ধরে নেওয়া হয় যে কোনো ইউনিফর্ম বস্তু, ইউনিফর্ম মানে টেরা বেঁকা না, আমার আঁকতে টেরা বেঁকা হয়েছে, মানে ধরে নাও যে আসলে টেরা বেঁকা না, এরকম কোন একটা বস্তু, তাহলে এইরকম কোন একটা বস্তুর ধরে নেওয়া হয় যে এই বস্তুর আসলে সমস্ত ভর এইটার কেন্দ্রে থাকে, এই জিনিসটাকে বলা হয় ভর কেন্দ্র, রাইট? তার মানে আমরা যদি দেখি তাহলে এইরকম কোন যদি ইউনিফর্ম বস্তু হয়, তাহলে এই বস্তু সমস্ত ভর এই বস্তুর যে কেন্দ্রে ধরে নেওয়া হয় সেইটার নামই হয়েছে আসলে ভর কেন্দ্র। ঠিক আছে, এখন এই কনসেপ্ট দিয়ে আমরা আসলে কোন জিনিসগুলো সলভ করতে পারি এটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, এই কনসেপ্টটা দিয়ে আমরা আসলে কি কি জিনিস সলভ করতে পারি সেটা হচ্ছে এরকম যে ব্যাপারটা দেখো ভেরি সিম্পল। সেটা হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এইরকম একটা লাঠি, বুঝছো, এইরকম একটা লাঠি, যেই লাঠিটার দৈর্ঘ্য 10 মিটার এবং যে লাঠিটার প্রস্থ 2 মিটার, এরকম একটা লাঠি এইভাবে আসলে সাজানো আছে। ঠিক আছে, যদি এইরকম একটা লাঠি এইভাবে থাকে এবং সেই লাঠিকে আমাকে যদি সোজা করতে বলে, মানে এই লাঠিটা এইভাবে পড়ে আছে, তোমাকে বললো যে এই লাঠিটা এইভাবে সোজা করতে কি পরিমাণ কাজ হবে। সিম্পল, এই লাঠিটা সোজা করতে কি পরিমাণ কাজ হবে এইটা কিভাবে আমরা বের করতে পারি? এখানে সূত্রটা হয়েছে ওই যে আবার mgh পরিমাণই কাজ হবে। এখন তাইলে আমার চিন্তা করার বিষয় এইচটা কত? এইচটা হইছে ভর কেন্দ্রের সরণ। তাহলে এই ধরনের কোন কেসে যখন আমরা এইচটা বের করব তখন আমরা কি নিয়ে চিন্তা করব? ভর কেন্দ্রের সরণ নিয়ে চিন্তা করব। তাহলে চিন্তার জায়গাটা কই? তাহলে এই বস্তুটার ভর কেন্দ্র কই ছিল? এইরকম কোন একটা জায়গায় ছিল, একদম মিড পয়েন্টে। এবং এটা যদি 2 মিটার হয় তাহলে এই মিড পয়েন্ট কত হবে? 1 মিটার। ঠিক কিনা বলো? যদি মিড পয়েন্ট 1 মিটার হয়, এটা হচ্ছে তার আদি অবস্থান, এবং আমি কি করছি? এই লাঠিটাকে খাড়া করছি, তখন আসলে এর মিড পয়েন্ট কোথায় হয়েছে? এইরকম কোন একটা জায়গায়। এবং তখন দেখো দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে না, মানে এই দৈর্ঘ্যটা কাজ করতেছে। তাহলে দৈর্ঘ্যটা যদি 10 মিটার হয়, এর মিডল পয়েন্ট কত? 5 মিটার। আমরা কি জানি যে এই যে সূত্র বিভব শক্তির ক্ষেত্রে আমার কি ইম্পর্টেন্ট? অবস্থানের পরিবর্তনটা ইম্পর্টেন্ট। যদি আমার এইরকম কোন একটা অবস্থান যেটা সাপেক্ষে আমি অবস্থানটা নির্ণয় করব, প্রথমে আমি দেখলাম
আমার যে বস্তুটা সেই বস্তুটা 1 মিটার উপরে ছিল, এবং পরে আমি দেখলাম যে আমার বস্তুটা 5 মিটার উপরে আছে, ঠিক আছে, এইখান থেকে। তাহলে এই অবস্থায় ভরকেন্দ্র কোথায় ছিল? যেহেতু প্রস্থ বরাবর, আমাদের প্রস্থের অর্ধেক 1 মিটার। এই অবস্থায় যেহেতু দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্যের অর্ধেক 5 মিটার, ঠিক আছে। তাইলে ভরকেন্দ্রের সরণ কত হয়েছে আমরা যদি বের করতে চাই, তাহলে ভরকেন্দ্রের সরণ কত হয়েছে, এখন কততে? 5-এ। আগে কততে ছিল? 1-এ। তাহলে ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? 4। তার মানে এই 4টাই হয়েছে আমার এইচ। তাইলে আমরা কিভাবে ম্যাথটা করব? ওই লাঠির ভর ইন্টু জি ইন্টু হয়েছে 4, শেষ। যা বের হবে তত জুল, ঠিক আছে। তার মানে আসলে ওকে, তার মানে আসলে আমরা এখানে আসলে অনেক মজার মজার প্রবলেম সলভ করতে পারি এই কনসেপ্টটা দিয়া, ঠিক আছে। তার মানে আমাকে কি জিনিস হইতেছে, মানে যে কোনো জিনিস এমনি আছে, তুমি এমনি যদি খাড়া করতে চাও তাহলে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমরা আসলে করতে পারি যে ভরকেন্দ্রের সরণের মতো কনসেপ্টটা দিয়ে। ভরকেন্দ্রের সরণের কনসেপ্টটা কি? সিম্পল। আগে যেখানে ছিল সেই অবস্থায় ভরকেন্দ্র কত দূরে ছিল, এবং এখন যেখানে আছে সেই অবস্থায় ভরকেন্দ্র কত দূরে আছে। দুইটা ডিফারেন্স হয়েছে ভরকেন্দ্রের সরণ, মানে দুইটার পার্থক্য হয়েছে ভরকেন্দ্রের সরণ। এখন আছে হয়েছে 5 মিটার, আগে ছিল 1 মিটার, দুইটার পার্থক্য কত? 4 মিটার। সেটাই ভরকেন্দ্রের সরণ। আমরা এমজিএইচ এ ওই 4 বসায় দিলেই আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে। ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। ওকে ওকে, দেখো আরেকটা ইন্টারেস্টিং টপিক, যেই টপিক নিয়ে আমরা আসলে ম্যাথ করার চেষ্টা করব। ওকে, সেটা হচ্ছে এমন, 3টা ইট দেখতে পাচ্ছ, লাল লাল ইট 3টা। এই 3টা ইট এ অবস্থানে এরকম বসানো আছে, বি অবস্থানে এরকম খাড়া করা আছে, এবং সি অবস্থানে এরকম বাঁকা করা আছে, ঠিক আছে। তোমাকে আমি বলছি যে এ থেকে বি অবস্থানে নিতে কি পরিমাণ কাজ হবে, মানে যে বস্তুটা এমন ছিল সে বস্তুটাকে এইভাবে লম্বা করতে তোমাকে কি পরিমাণ কাজ করতে হবে ওই ইটটাকে। ধরে নাও যে ইটের ডাইমেনশন হইছে, দেয়া আছে ইটটা হইছে 40/20। 40/20 বলার মানে বড় মাত্রাটা হইছে 40, তার মানে এতটুকু হইছে 40 এবং এতটুকু হইছে 20, ঠিক আছে। তার মানে আমরা কিভাবে করব? আমাকে ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে এ থেকে বি তে নিতে কৃত কাজ, তার মানে এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে। তাহলে এখন চিন্তা করতে হবে আমাকে, তাহলে এই অবস্থানে ভরকেন্দ্র কই? একদম মিডিল বরাবর। তাহলে এটা যদি 20 মিটার হয় তাহলে এতটুকু কত হবে? 10 মিটার, ঠিক কিনা বলো? এখন দেখো এটার দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে না, তাহলে তোমরাই বলো এটা কত হবে? এটা তাহলে 40-এর অর্ধেক হবে, কারণ আমরা জানি এতটুকু হয়েছে 40 মিটার। তাহলে এখন এর ভরকেন্দ্রটা কই আছে? এখান থেকে 20 মিটারে আছে। যদি তাই হয় তাহলে এখানে ভরকেন্দ্রের সরণ কত? ভরকেন্দ্রের সরণ কত হবে? সিম্পলি 20 থেকে 10 বিয়োগ এখন যা আছে বিয়োগ আগে যা ছিল। তাহলে ভরকেন্দ্রের সরণ আমার কত? 20 - 10, তার মানে 10 মিটার। তার মানে আমার ভরকেন্দ্রের সরণ কত? 10 মিটার। তাহলে ভরকেন্দ্রের সরণ যদি 10 মিটার হয় আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? এম জি ইন্টু এই যে ভরকেন্দ্রের সরণ 10, রাইট? তাহলে এইভাবে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমার 1 নম্বর কোশ্চেনের সলভ, যে এ থেকে বি তে নিতে কৃত কাজ কত। তার মানে সিস্টেমটা কি? সিস্টেমটা হয়েছে জাস্ট আমাকে ওই ভরকেন্দ্রের সরণটা বের করতে হবে, ঠিক আছে। এইবার আসো যে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে আমাকে বলছে বি থেকে সি তে নিতে কৃত কাজ কত। তাহলে এইটা হচ্ছে বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান। তাহলে এইভাবে থেকে এইভাবে নিতে কৃত কাজ কত? ধরে নাও যে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এখন দেখো, মানে বেসিক জিনিসটাকে কেন বেসিক বলা হয়? কারণ তোমাকে আসলে ওই একই জিনিস চিন্তা করতে হবে, এটা তোমার যতই জঘন্য দেখতে হোক না কেন একই জিনিসই চিন্তা করতে হবে। সেটা কি? ভর কেন্দ্রের সরণ। তার মানে কি, এই যে অবস্থান, এই অবস্থানটা থেকে ভর কেন্দ্রটা কত দূরে এতটুকু বের করতে পারতে হবে। তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমাকে বের করতে পারতে হবে এইটা তো তার ভর কেন্দ্র, তার মানে এই লাইন থেকে এই ভর কেন্দ্রটা কত দূরে, মানে এইটা আসলে কতটুকু, এটা আমাকে বের করতে হবে।
এটা হচ্ছে এখানকার কথা। এখন কথা হচ্ছে এখানে তো এটার মতো সোজা আমি বলতে পারি না যে এটা 20 মিটার, কারণ ইটটা তো আর সোজা নাই, ইটটা হচ্ছে বাঁকা হয়েছে। তার মানে আমি ওই জিনিসটা বের করতে পারবো কিভাবে দেখো তো? আমি ওই জিনিসটা বের করতে পারবো যদি আমি এই লাইন কতখানি সেটা জানি। ঠিক আছে, যদি আমি এই লাইন কতটুকু সেটা জানি তাহলে হইছে আমি ওইটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমাকে বুঝতে হবে, মানে আমাকে সবার আগে জানতে হবে আমাকে কি বের করতে হবে। আমাকে এই লাইনটা কতখানি এটা বের করতে হবে। সেটা বের করতে হইলে আমার জানতে হবে কি এই লাইনটা কেননা আমি ওই লাইনটাই জানি। এখন দেখো, যদি আমি ওই লাইনটা জানি তাহলে আমি জানি যে এতটুকু কত, কারণ এটা একটা পুরা ইট, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, তাহলে এটা এটা হচ্ছে তোমার 40 মিটার, তাহলে এতটুকু হচ্ছে 20 মিটার আমি জানি। এখন এইখানে একটা ঝামেলা, সেই ঝামেলা হয়েছে এই যে এইটা হয়েছে কতখানি আমি জানি না। যেমন ধরো এইটুকু কতখানি এটা আমি জানি না, তাহলে এটা আমার বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো মজার ব্যাপার হয়েছে এইখানে একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে না, এই যে এই জায়গাতে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে। সেই ছোট্ট ত্রিভুজকে যদি আমি নিচে বের করে নিয়ে এসে লিখি তাহলে ত্রিভুজটা দেখতে হয়েছে এমন। ঠিক আছে, এই যে ছোট্ট ত্রিভুজ, তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। যেই সমকোণী ত্রিভুজের আমার কোন মানটা বের করতে হবে? ও আসলে ওই যে কতটুকু কি উঁচু বা কি অবস্থানে আছে এই জিনিসটা আমাকে বের করতে হবে। মানে সিম্পলি যদি আমি চিন্তা করি যে এই যে জিনিসটা এটা নিয়ে আমি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারবো যে আসলে এই এতটুকু কত, এই এতটুকু কত জানলে আমার কাজ শেষ। ঠিক আছে, কারণ তখন আমি টোটালটা পেয়ে যাব। এখন দেখো আমরা কিভাবে করব এই জিনিসটা। সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা এইখানে এইখানে যে অ্যাঙ্গেলটা ছিল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই জিনিসটা এরকম সিমেট্রিক, দেখো এই জিনিসটা এমন, এই জিনিসটা এমন। ঠিক আছে, তার মানে এইভাবে যদি অ্যাঙ্গেলটা এইভাবে কাজ করে তার মানে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা হবে এটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে এইটা একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে এইটা বের করতে হবে। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে? এই যে এই বান্দাটা বের করতে হবে। ওকে, তাহলে এই বান্দাটা আমি কিভাবে বের করতে পারবো? এই বান্দাটা আমি বের করতে পারবো যে আমাকে তাহলে জানতে হবে এটা তাহলে 30, তাহলে আমার যে কোনো একটা মাত্রা জানলেই হবে। দেখো আমরা একটা মাত্রা জানি, সেটা কি? এই যে এতটুকু কত, এই যে ইটের প্রস্থের অর্ধেক না, তাহলে ইটের প্রস্থ যদি 20 মিটার হয় তাহলে এতটুকু কত? 10 মিটার। তাহলে এতটুকু যদি 10 মিটার হয় তাহলে আমরা বলতে পারি যে এতটুকু হয়েছে 10 মিটার। ঠিক আছে, তাহলে এতটুকু যদি 10 মিটার হয় এতটুকু কত আমরা বের করতে পারবো না? দেখো, তার মানে এই ত্রিভুজটাতে আমি জানি যে এইরকম মাত্রাটা আছে, যে মাত্রাটা এটা 10 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবং এইখানে আসলে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হইতেছে, কারণ এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাইলে আমি জানি আমি হচ্ছে ওই যে ইয়েটা বের করে ফেলতে পারবো যে এটা যদি 90 ডিগ্রি হয় এর বিপরীতটা এটা লম্ব, তাই তো? বা আমরা হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করে ফেলতে পারি। দেখো কিভাবে সলভ করতে পারবো, যে এইটা যদি 30 হয় তাহলে এটা কত? 60, কারণ এটা 90, কারণ দুইটা মিলে তাইলে 90 হইতে হবে। তাহলে এখন যদি আমি এই জিনিসটাকে তোমাদের সুবিধার্থে অনেক বড় করে আঁকি, ঠিক আছে, তাইলে আমার এইখানে যে ত্রিভুজটা আছে 30, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 60, এবং এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90। ঠিক আছে, আমি শুধু জানি যে এটা সমান সমান 10 মিটার, আমাকে বের করতে হবে এটা সমান সমান কত। তার মানে আমরা ছোটবেলায় ক্লাস 7-8 একটা উপপাদ্য করছিলাম যে সমান সমান বাহু, মানে সমান সমান কোণের বিপরীত বাহু সমান, বা বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড়, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ছোট। তার মানে দেখো এই যে কোণ এবং এই কোণের বিপরীত বাহু দেখো কত? 10 মিটার, এবং এই কোণের বিপরীত বাহু কত হবে এটা তোমাকে জানতে হবে। তাইলে এটা যদি কোণের বিপরীত বাহু 10 মিটার হয়, সেই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার অর্ধেক কোণের বিপরীত বাহু কত হবে? অর্ধেকই হবে। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে এটা হয়েছে 5 মিটার। আমার উদ্দেশ্য ছিল, আমি জানতাম না কি, আমি জানতাম না যে এইটুকু কত। আমি কিন্তু জানি যে এর ভর কেন্দ্র এখানে আছে, আমাকে বের করতে হবে ভর কেন্দ্রের সরণ কত, মানে এতটুকু কত।
কিন্তু আমি আসলে এই জায়গাতে জানতাম না কোনটা, সেটা হচ্ছে এতটুকু কত এটাই আমি জানি না। সেটার জন্য আমাকে এটা সাহায্য নিতে হলো। এটা সাহায্য নিতে গিয়ে আমি দেখলাম আমি শুধু এইটা জানি 20 মিটার, আমি এই ছোট্ট অংশটুকু জানি না। সেটাই বের করলাম, এই ছোট্ট অংশটুকু কত, 5 মিটার। তাইলে এটা হচ্ছে 5 মিটার। তাহলে টোটাল টুকু কত হইলো, 25 মিটার। এইবার যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজ দেখতে এমন, সেই ত্রিভুজের এটা কত, 25 মিটার, এবং সেই ত্রিভুজের এতটুকুই তো তুমি বের করবা, ঠিক আছে? তাহলে তুমি জানো যে এই ত্রিভুজে কত অ্যাঙ্গেলে ছিল, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তাহলে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ওই যে একই কথা আবার সাইন, তাইলে এই সমান সমান 25 সাইন 30। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এই সমান সমান কত হবে, 12.5। ঠিক আছে? তাইলে আমার ভরকেন্দ্র এখন কততে আছে, 12.5 এ আছে। তার মানে এখন আমার ভরকেন্দ্র আছে 12.5 মিটারে। ঠিক আছে? আগে আমার ভরকেন্দ্র কত ছিল, 20 মিটারে ছিল। তাহলে ভরকেন্দ্রের সরণ কত হয়েছে, তাহলে 20 মাইনাস 12.5, তাহলে কত হবে, তাহলে হবে 7.5। ঠিক আছে? তাইলে এইটাই আমার এইচ, এবং সেটাই আমাকে বসাইতে হবে। ডাব্লিউ সমান সমান এম জি এইচ। তাহলে এমটা কত, এম জি ইন্টু এইচ এর জায়গায় আমি বসাবো কত, এই যে 7.5। ঠিক আছে, 7.5। ঠিক আছে? একটু কমপ্লিকেটেড লাগলো নাকি তোমাদের? আচ্ছা, আমরা আসলে সব ধরনের সিনারিও নিয়ে আসলে আলাপ করার চেষ্টা করতেছি। মানে এই রিলেটেড সবচেয়ে কঠিন ম্যাথমেটিক্স যেটা তোমরা ফেস করতে পারো সেটা হচ্ছে এটা, মানে এইভাবে কোনো কিছু থাকলে। আমি আসলে একদম সহজ থেকে আস্তে আস্তে কঠিনটা পর্যন্ত তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? আমরা আসলে এইভাবে তোমাকে প্রোভাইড করার চেষ্টা করব, যাতে আসলে কনসেপচুয়াল নলেজে কোনো ঘাটতি না থাকে। যেমন এই একটা জিনিস করতে আমাকে ফিজিক্সের নলেজ, আমাকে ম্যাথের নলেজ, আমাকে জ্যামিতির নলেজ, জিওমেট্রির নলেজ, সব নলেজ এখানে কাজে লাগাইতে হবে। ঠিক আছে? তার মানে আমাকে সবার আগে বুঝতে হবে আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য ছিল বি থেকে সি তে নিতে কৃত কাজ কত, মানে এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে কৃত কাজ কত। তাইলে তোমরা জানো যে আচ্ছা ভাইয়া পড়াইছিল যে এই ধরনের জিনিস সলভ করতে হয় ভরকেন্দ্রের সরণ দ্বারা। তার মানে আমাকে ভরকেন্দ্রের সরণ বের করতে হবে, এটা তোমার প্রথম চিন্তা হবে। তাহলে প্রথম চিন্তা, তাহলে এইটা তাহলে আমি জানি ভরকেন্দ্র 20, এবং এইটাতে তাহলে ভরকেন্দ্র হয়েছে এই যে ভায়োলেট কালারের লাইনটা। এখন কথা হয়েছে, তাহলে আমি যদি এটা জানি ভায়োলেট কালারের লাইনটা ঠিক কতটুকু, তাহলে তো আমার কাজ শেষ, দুইটা বিয়োগ করে দিলে ভরকেন্দ্রের সরণ পেয়ে যাবে। কিন্তু তাহলে আমি এইখানে যে একটা প্রবলেমে পড়লাম, সেটা হচ্ছে আমি জানি না ভায়োলেট কালারের লাইনটা কত বড়। তাহলে আমরা সেই প্রবলেমটা সলভ করলাম কি দিয়ে, কোন ক্লু দিয়ে, যতটুকু আমি জানি কতটুকু, এতটুকু। কিন্তু এর মধ্যেও আবার একটা সমস্যা, সেটা হচ্ছে আমি শুধু এতটুকু জানি, সেটা হচ্ছে একটা ইটের অর্ধেক 10-20 মিটার, যেহেতু ইটের দৈর্ঘ্য 40 মিটার। আমি আবার এই ছোট্ট অংশটুকু জানি না। সেটা আবার কিভাবে বের করলাম, এই যে জিওমেট্রির নলেজ দিয়ে আমরা বের করলাম যে এইভাবে যদি অ্যাঙ্গেল যদি একটা অপরটার দ্বিগুণ হয়, তাইলে হচ্ছে বাহুগুলো একটা অপরটার দ্বিগুণ হয়। ঠিক আছে? তার মানে এটা যদি 10 মিটার হবে, তাহলে এটা হচ্ছে 5 মিটার হবে। এখান থেকে আমরা পাইলাম যে এটা 5। আবার আমি এটা যে 10 মিটার সেটা আমি কিভাবে জানলাম, আমি জানি যে ইটের এতটুকু হচ্ছে 20 মিটার। এই যে দেখো এতটুকু 20 মিটার, তাহলে এতটুকু যদি 20 মিটার হয়, এর অর্ধেকটুকু কত, 10 মিটার। এবং এই কোণ 30 এবং এই কোণ 60, তাহলে এইটা যদি 10 হয়, তাহলে এটা কত হবে, এর অর্ধেক হবে। ঠিক আছে? সেইভাবে আমরা পাইলাম 5। তাহলে 20-এর সাথে আমরা 5 কাউন্ট করে দিলাম, 25 হইল। তাইলে আবার আমি একটা ত্রিভুজ বানাইলাম যেটা 25 অতিভুজটা, এবং এই অ্যাঙ্গেলটা হইছে, ও সরি, এখানে আমাদের একটা ভুল হইছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 না, এই অ্যাঙ্গেলটা ছিল 60। ঠিক আছে? কারণ আমি এই যে যে ত্রিভুজটা নিছি সেই ত্রিভুজের এই যে এই অ্যাঙ্গেলটা কত ছিল, এই যে দেখো 60, তাহলে 60। ঠিক আছে? তাহলে এই সমান সমান কি হবে, এই যে তাহলে এখানে জাস্ট সাইন 60 আমরা লিখতে পারবো। ঠিক আছে? সাইন 60 লিখে এইচ এর মান যত আসবে তত, তাহলে এইচ এর মান আসবে 25 সাইন 60। তাইলে সাইন 60 এর মান হচ্ছে 25 ডিভাইডেড বাই 2 ইন্টু √3, মানে সাইন 60 এর মান হচ্ছে √3/2। তার মানে এইচটা হচ্ছে আমার এত।
ঠিক আছে, তারপরে আমাকে কি করতে হবে, জাস্ট আমার এইচটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। এখন যা হয়েছে আর আগে যা ছিল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হয়েছে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে দেখো প্রত্যেকটা ধাপে ধাপে আমার যে প্রবলেম গুলো ছিল এই প্রবলেম গুলো সলভ করার মতো পর্যাপ্ত ক্লু প্রত্যেকটা অঙ্কে এক্সিস্ট করে, এটা আমাকে সবার আগে মাথায় রাখতে হবে। তার মানে এই ক্লু গুলাতে আমরা কিভাবে আসব, এটা আসার উপায় হয়েছে আমাকে কি লাগবে সেটা জানতে হবে, এবং তারপর একটা একটা ধাপ করে আমরা এমনি আগাইতে পারবো। এইভাবে আসলে আমরা ফিজিক্সের প্রবলেম গুলা সলভ করতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, এতটুকু বুঝছি তো আমরা। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড ম্যাথ ছিল, বুঝতে পারছি তো আমরা কিভাবে কিভাবে করতে হবে। মানে আমরা উদ্দেশ্য জানলেই যতটুকু প্রবলেম আছে ততটুকু প্রবলেম হয়েছে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা বুঝতে পারছি এই ম্যাথমেটিক্সটা। সবাই একটু রেসপন্স করো যে আমরা কতটুকু বুঝতেছি বা কতটুকু জানতেছি। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করতে হয় আমরা বুঝলাম। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে কুয়াকে পানি শূন্য করা। এটা হচ্ছে আমরা পড়ছিলাম, মানে ক্লাস 9-10 এই রেগুলার একটা পড়ালেখা ছিল আর কি, কুয়াকে পানি শূন্য করা। এখন আমরা মনে রাখবো যে কুয়াকে পানি শূন্য করতে আমরা আসলে কোন ওয়েতে যাব। প্রথম কথা, কুয়াকে পানি শূন্য করতে কি পরিমাণ কাজ করতে হবে এটার অ্যান্সার হয়েছে এটা W=mgh পরিমাণ। এই কারণে আজকের ক্লাসের নামটা ছিল যে mgh এর যত সব আর কি, বুঝতে পারছো? তার মানে এইটাও আমাকে করতে হবে mgh দিয়ে। তাহলে আমাকে বুঝতে হবে তাহলে এই এইচটা কি, ওই যে এইচ নিয়ে যত ঝামেলা। এর আগের কনসেপ্টে এইচটা কি ছিল, ভরকেন্দ্রের সরণ। যখন আমরা কুয়াকে পানি শূন্য করার ক্ষেত্রে যাব সেই কনসেপ্টে এইচটাকে আমরা ইউজ করব গড় সরণ হিসাবে। কি বলতেছি, গড় সরণ হিসাবে, গড় সরণ হিসাবে আমরা এইচটাকে ব্যবহার করব। ঠিক আছে, গড় সরণ, সিম্পলি গড় সরণ। তাহলে গড় সরণ বলতে আমরা কি বুঝাইতেছি এটা সবার আগে আমাকে জানতে হবে। তাহলে গড় সরণ ইকুয়াল টু, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এটার ব্যাখ্যা আমি দিব, সর্বোচ্চ বিন্দুর প্লাস সর্বনিম্ন বিন্দুর ডিভাইডেড বাই 2। গড় মানে কি, এভারেজ। এভারেজ মানে আমরা দুইটা জিনিস ইউজ করছি, সেটা হইছে, ঠিক আছে, একটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুর সরণ, একটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুর সরণ ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা কি বের করতে পারি, গড় সরণ বের করতে পারি। এখন তাহলে যে সর্বোচ্চ বিন্দুর সরণ আর সর্বনিম্ন বিন্দুর সরণ এই দুইটা কথার মানে কি এটা আমরা জানতে হবে। ঠিক আছে, এখন দেখো, ধরে নাও যে এইরকম একটা কুয়া আছে, বুঝছো? এখন শুধুমাত্র এই কুয়াকে যদি আমি পানি শূন্য করতে চাই তাইলে ধরো কুয়াটা ভর্তি পানি আছে, এই যে এইরকম, ঠিক আছে, তাইলে আমরা এই ধরনের ম্যাথে যে কাজটা করব সেটা হচ্ছে আমি সবচেয়ে উপরের যে বিন্দুটা, এই যে পানি এতখানি, সবচেয়ে উপরের বিন্দুটা হয়েছে এইটা এবং সবচেয়ে নিচের বিন্দুটা হয়েছে এইটা। ঠিক আছে, আমাকে যে কাজটা করতে হবে বা আমাকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা হয়েছে এই বান্দাকে আমি যখন ভাগ করব দুইটা বিন্দুতে, আমি কি করব, এই পানির সর্বোচ্চ লেয়ারে একটা বিন্দু নিব এবং পানির সর্বনিম্ন লেয়ারে একটা বিন্দু নিব, এবং এই বিন্দুকে আমি উপরে তুলবো এবং এই বিন্দুকে আমি উপরে তুলবো। ভুলে যাবো যে এর মধ্যে পানি আছে, এর মধ্যে শুধু দুইটা বিন্দু আছে, যে দুইটা বিন্দুকে তুমি খালি করা মানে তোমার আসলে পুরা কুয়াকে খালি করে ফেলা। ঠিক আছে, তার মানে এখন এই বিন্দুকে কতখানি উপরে উঠাইতে হবে, এই বিন্দু কুয়াটার হাইট ধরো এইচ, তাহলে এই বিন্দুকে কতখানি উপরে উঠাইতে হবে, উঠাইতেই হবে না কারণ এটাই সর্বোচ্চ বিন্দু, তার মানে এর 0 পরিমাণ উপরে উঠাইতে হবে, 0 মিটার। কিন্তু এই বিন্দুকে কতখানি উঠাইতে হবে, ওই যে এইচ পর্যন্ত। তাহলে সূত্র অনুযায়ী গড় সরণকে আমরা কি লিখতে পারবো, সর্বোচ্চ বিন্দুর সরণ কত, 0, সর্বনিম্ন বিন্দুর সরণ কত, এইচ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে
এই অঙ্কের প্রথম যে ঝামেলা, সেই ঝামেলাটা হচ্ছে এইচ নিয়ে, এবং এই ঝামেলা কিভাবে ডিল করতে হয় আমরা এই জিনিস সম্পর্কে জানতেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এইভাবে আমরা এইচটাকে বের করতে পারি। ঠিক আছে, সিম্পলি। তাহলে আমাদের গড় সরণের কনসেপ্ট হয়েছে কি, আমার সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু ধরতে হবে এবং সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ধরো এখানে বিভিন্ন ধরনের কেস আছে, যেমন এটা হচ্ছে সম্পূর্ণ ভর্তি কুয়া, মানে এর মধ্যে পানি একদম সম্পূর্ণ ভর্তি আছে। ঠিক আছে, এর মধ্যে পানি ধরে নাও তোমাকে বলা হয়েছে এর মধ্যে পানি হয়েছে অর্ধেক ভর্তি আছে, H/2 পরিমাণ ভর্তি আছে, এবং এর মধ্যে পানিটা ভর্তি আছে ধরে নাও H/4 পরিমাণ। ঠিক আছে, আমাদের এই কনসেপ্টটা শেখার উদ্দেশ্য হয়েছে এই কনসেপ্ট দিয়ে আসলে যে কোনো ধরনের আমরা এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারবো। প্রথম কথা, তাহলে আমাকে কি করতে হবে, এই কুয়াকে পানি শূন্য করতে হবে। তাহলে এই কুয়াকে যদি আমি পানি শূন্য করতে যাই, তাহলে আমার সবচেয়ে উপরে একটা বিন্দু নিতে হবে। কি বলছিলাম, আমার সবচেয়ে উপরে একটা বিন্দু নিতে হবে এবং সবচেয়ে নিচে একটা বিন্দু নিতে হবে, আর আমার চিন্তা করার কোনো বিষয় নেই। এখন কথা হচ্ছে ডাব্লিউ সমান সমান আমরা কোন সূত্র দিয়ে করবো, mgh। কথা হচ্ছে সবচেয়ে উপরের বিন্দু আর সবচেয়ে গড় সরণ, এইচ কি বসাবো, গড় সরণ। গড় সরণ মানে কি, যে সবচেয়ে উপরের বিন্দুকে আমার কতখানি উঠাইতে হবে, 0 পরিমাণ, এবং সবচেয়ে নিচের বিন্দুতে কতখানি উঠাইতে হবে, এটা যদি টোটালটা এইচ হয় তাহলে এইচ পরিমাণ ডিভাইডেড বাই, তাহলে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে, mgh ডিভাইডেড বাই 2 পরিমাণ কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে এইখানে যে পানিটা ছিল, সেই পানিটা ছিল অর্ধেক, তার মানে একটা অর্ধেক পূর্ণ কুয়াকে তোমাকে পানি শূন্য করতে হবে। ঠিক আছে, তাহলে অর্ধেক পূর্ণ কুয়াকে যদি আমি পানি শূন্য করতে চাও, এটা ধরো H/2 পরিমাণ। ঠিক আছে, এই কুয়াকে যদি পানি শূন্য করতে চাও, তাহলে সিস্টেমটা কি, যে পরিমাণ পানির লেয়ার আছে তার সবচেয়ে সবচেয়ে উপরের যে বিন্দু সেখানে একটা বিন্দু ধরবো এবং সবচেয়ে নিচে একটা বিন্দু ধরবো। আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে কাজ বের করা। আমি জানি কাজ বের করব আমরা mgh সূত্রটা দিয়ে। ঠিক আছে, আমরা জানি আমরা কাজটা বের করব mgh সূত্রটা দিয়ে। আমার চিন্তা করার বিষয় কিন্তু এইচ, তাহলে এইচটা দিয়ে কিভাবে চিন্তা করব, আমরা জানি যে mg ইন্টু এইচটা কি, তাহলে আমরা এই বান্দাকে উপরে উঠাইতে হবে এবং এই বান্দাকে উপরে উঠাইতে হবে। আমি কি বলছি, বাকি সবকিছু আমরা ভুলে যাব, এই দুইটা বিন্দুই আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা বিন্দু, তাহলে এই বিন্দুকে আমার কতখানি উঠাইতে হবে, H/2 পরিমাণ। তাহলে আমার এইচ হবে, এই বিন্দুকে উঠাইতে হচ্ছে H/2 পরিমাণ, এবং এই যে বিন্দু, এই বিন্দুকে কতখানি উঠাইতে হবে, h পরিমাণ ডিভাইডেড বাই 2। কারণ আমরা এইচ এর জায়গায় কি বসাই, গড় সরণ। আমরা গড় সরণের ফর্মুলা কি শিখলাম, যে সবচেয়ে উপরের বিন্দু এবং সবচেয়ে নিচের বিন্দু, এই বিন্দুকে উঠাইতে যে পরিমাণ এইচটা তোমার অতিক্রম করতে হচ্ছে সেটাই হচ্ছে গড় সরণ, রাইট। এখন দেখো সবচেয়ে উঁচুর বিন্দু মানে এই কুয়ার সবচেয়ে উঁচুর বিন্দু কিন্তু এমন না, যে পরিমাণ পানি আছে সেই পানির লেয়ারের সবচেয়ে উঁচুর বিন্দু। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, মানে এখানের আসলে কোনো ফিক্সড সূত্র কাজ করে না, এটা আসলে আমাকে এইচটা কত সেটার উপর নির্ভর করে আমাকে বলতে হবে যে আসলে এই জিনিসটা কি। তারপরে যেটা সেটা হচ্ছে, দেখো এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা হচ্ছে 4/1 পানি পূর্ণ আছে, তাহলে এইটাকে এখন তোমাকে পানি শূন্য করতে হবে। তাহলে যদি করতে হয় ওই যে একই নিয়ম, সবচেয়ে উপরে একটা বিন্দু নিব, পানির লেয়ার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আসলে সবচেয়ে উপরে আমরা একটা বিন্দু নিব এবং তারপরে সবচেয়ে নিচে একটা বিন্দু নিব। ঠিক আছে, এখন এই বিন্দুকে আমি উপরে তুলবো, তাহলে এই বিন্দুকে কি পরিমাণ উপরে তুলতে হবে, এটা যদি H/4 হয়, পুরাটুকু যদি এইচ হয়, তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে h মাইনাস H/4, তার মানে কত হবে 3H/4। তাহলে এই বিন্দুকে কতখানি উঠাইতে হইতেছে আমারে, 3H/4 পরিমাণ এই বিন্দুকে উঠাইতে হবে। এবং লাস্ট এই বিন্দুকে কতখানি উঠাইতে হবে, h পরিমাণ। তাহলে 3H/4 প্লাস h ডিভাইডেড বাই 2, এটাই তো আমাদের গড় সরণ। তাহলে এখান থেকে যদি আমি লিখতে পারি তাহলে 4, তার মানে 7H/2,
তার মানে এই ক্ষেত্রে আমার গড় সরণ হয়েছে 7h/2। তার মানে এইখানে আমাদের কাজ করতে হবে কিভাবে, mg ইনটু 7h/2। ঠিক আছে, তার মানে আমাকে যে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হইছে গড় সরণ কত, সেটা চিন্তা করার ধারাটা কি বা কিভাবে চিন্তা করব, সেটা হইছে পানির লেয়ার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত, পানির লেয়ার যে পর্যন্ত আছে তার সবচেয়ে উপরে একটা বিন্দু নিব এবং সবচেয়ে নিচে একটা বিন্দু নিব। এই প্রবলেমগুলো অনেকভাবে সলভ করা যায়, এটা ইজিয়েস্ট ওয়ে সলভ করার। সবচেয়ে উপরের বিন্দুটা নিব, সবচেয়ে নিচের বিন্দুটা নিব, তারপর আমি দুনিয়া সবকিছু ভুলে যাব। এই বিন্দুকে আমার উপরে তুলতে হবে, এখানে আমার এই বিন্দুকে উপরে তুলতে হবে এইখানে। তাহলে এই বিন্দুকে এই এতখানি তুলতে হলে কতখানি তুলতে হবে, এই যে এতখানি। এতখানি কত, এটা যদি h/4 হয়, 4/1 তাহলে এটা কি হবে 3h/4, কারণ পুরাটুকু h। যদি তাই হয় তাহলে এই বিন্দুকে তুলতে হবে 3h/4 পরিমাণ এবং এই বিন্দুকে ঘাট ধরে এখানে উঠাইতে হবে h পরিমাণ। তাহলে গড় সরণ কত, সর্বোচ্চ বিন্দুর যোগ সর্বনিম্ন বিন্দুর ডিভাইডেড বাই 2। এটাই হয়েছে আমরা আগের বার দেখছিলাম যে সর্বোচ্চ বিন্দুর সর্বনিম্ন বিন্দুর ডিভাইডেড বাই 2। তার মানে কুয়াকে পানি শূন্য করার ম্যাথ যদি আমরা দেখি, সেই ম্যাথ আমরা কোন কনসেপ্টে করব, ওই যে গড় সরণের কনসেপ্টে করব। ঠিক আছে, এইবার দেখো, এইবার যে ম্যাথটা, সেই ম্যাথটা এমন যে এইখানে এই যে কুয়া, সেই কুয়ার গভীরতা ধরে নাও 10 মিটার। এর সাথে একটা পাইপ ইউজ করা হয়েছে, বুঝতে পারছো, সেই পাইপটাও 10 মিটার এবং সেই পাইপ থেকে ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড বেগে পানিটা নিক্ষেপ করা হইতেছে। তাইলে এই ক্ষেত্রে কৃত কাজ কত, এটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কৃত কাজ কত। এখন প্রথম কথা, এইখানে যে জিনিসটা আছে সেটা হইছে, এইখানে আমাকে কিভাবে কৃত কাজটা বের করতে হবে। এখানে দেখো একটা বেগও আছে, তার মানে এই পাইপটা দিয়ে একটা বেগে নিক্ষেপ করা হচ্ছে পানিটা, সেই চিন্তায় আমরা পরে আসলাম। তার মানে এখানে বেগ আছে মানে কি, এখানে গতিশক্তি আছে, তাহলে গতিশক্তিটা যোগ হবে, আমি বুঝতেছি। এখন যেটা কথা সেটা হচ্ছে গতিশক্তির আগের যে কাজ বিভব শক্তি, ওটা তো আগে বের করতে হবে। এখন সেটা বের করার আমরা সূত্র কি জানছি, যে W = mgh। ঠিক আছে, এই এইচটা কি, এইচটা হচ্ছে ওই যে গড় সরণ। গড় সরণ মানে কি, এই কুয়াকে তো পানি শূন্য করতে হবে। এই কুয়াকে ধরে নাও যে সম্পূর্ণ কুয়া ভর্তি পানি ছিল, তাহলে আমি কি বলছি, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে সবার উপরে একটা পয়েন্ট নিলাম, এই যে এটা সবার উপরের পয়েন্ট, এবার হচ্ছে এটা সবার নিচের পয়েন্ট। এখন একটু আগে আমরা দেখছিলাম যে কুয়াকে পানি শূন্য করতে এটাকে জাস্ট ওইটুকু তুললেই হয়, কারণ এটাই সর্বোচ্চ বিন্দু। কিন্তু এখানে দেখো ওরা আরেকটু উঁচুতে তুলতে হবে না। তার মানে গড় সরণ বের করার সূত্র কিন্তু সিম্পল, বুঝছো, mg ইন্টু এইচ। এইচটা কত হবে, এই বিন্দুকে আমার কতখানি তুলতে হবে, এই যে দেখো 10 মিটার, তাহলে এইচটা হবে 10 এবং এই যে সবার নিচের বিন্দু, একে কতখানি উঠাইতে হবে, এই 10 আর এই 10, টোটাল কত 20 মিটার ডিভাইডেড বাই 2। এটাই গড় সরণ না? যদি তাই হয় তাহলে mg ইন্টু 30/2, 30/2 মানে কি 15। ঠিক আছে, তাইলে 15 ইন্টু mg পরিমাণ কাজ করতে হইতেছে বিভব শক্তি দ্বারা, এবং তারপরে একে আবার ভি বেগে তুমি নিক্ষেপ করছো, তার মানে এখানে একটা গতি শক্তিও আছে, সেই গতি শক্তিটাও বের করতে হবে। তাহলে গতি শক্তি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখানে তো সিম্পল, ভি 10 বসায় দিবা 10 এর উপর স্কোয়ার। তাহলে কৃত কাজ কত, এটা যদি আমি বের করতে চাই, তাহলে এই যে বিভব শক্তি, এই যে বিভব শক্তি যেটা আমরা পাইলাম, এই ডাব্লিউ প্লাস হয়েছে এই যে ই কে গতি শক্তি যেটা আমরা পাইলাম, সেই দুইটা যোগ করে দিলেই আমরা কৃত কাজটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমরা কি বুঝতে পারছি এই জিনিসটা, যে আসলে এই ধরনের ম্যাথ কিভাবে আমাকে সলভ করতে হবে। এখানে মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এইচটা আমার ইম্পর্টেন্ট, এইচটাকে আমার ইম্পর্টেন্স দিতে হবে এবং এইচটাকে আমার বের করতে হবে। ঠিক আছে,
যদি তাই হয় তাহলে এইচটাকে আমাকে কিভাবে বের করতে হবে এইটা আমি জানলাম। কিভাবে আমরা বের করব? গড় সরণ দ্বারা। গড় সরণ দ্বারা বের করার সিস্টেম হয়েছে এই সর্বোচ্চ বিন্দু নিব, এবার সর্বনিম্ন বিন্দু নিব। এখন কথা হচ্ছে সর্বোচ্চ বিন্দুকে আমার যদ্দূর পর্যন্ত উঠানোর দরকার তদ্দূর পর্যন্ত উঠাবো। এইখানে যেমন আরেকটু উপরে উঠাইতে হবে, এখানে যেমন এখান থেকে এখানে উঠাইতে হবে। তাহলে যদি উঠাইতে হয় তাহলে ওই যে ওই পরিমাণ ডিস্টেন্স নিয়ে আমরা কাজ করছি, এই বিন্দুকে 10 মিটার উঠাইতে হবে, এই বিন্দুকে 20 মিটার উঠাইতে হবে। তাহলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, গড় সরণ পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। যদি এমন হয়, এখানে দেখো তোমাদের একটা কোশ্চেন আসা উচিত ছিল এই জায়গাতে। সেটা হচ্ছে স্যার সবই বুঝলাম, যদি পানির ভরটা না দেয়া থাকে তাইলে আমি কিভাবে অঙ্কটা করব? ঠিক আছে, সবই বুঝলাম, যদি ভরটা না দেয়া থাকে কিভাবে অঙ্কটা করব। তার মানে আমরা সবার আগে দেখলাম কিভাবে এইচ বের করতে হয়, গড় সরণ বের করতে হয়। এইবার আমরা যে প্রবলেমটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কিভাবে এম বের করতে হয়। এম, এমটা বের করতে হবে। ঠিক আছে, সিম্পল। সেটা হচ্ছে দেখো, যদি আমার ভর দেয়া না থাকে তাইলে ভর বের করার উপায় হইছে রো ইকুয়াল টু এম বাই ভি, মানে ঘনত্ব সমান সমান ভর ইন্টু আয়তন। তার মানে ভর সমান সমান ঘনত্ব ইন্টু আয়তন, এই কনসেপ্টটা দিয়ে আমাকে করতে হবে। ঠিক আছে, যদি আমরা তো জানি যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তার মানে আমার যে জিনিসটা নিয়ে চিন্তা করার বিষয় সেটা হচ্ছে আয়তন নিয়ে। এখন কথা হচ্ছে এরকম যদি কোনো একটা কুয়া থাকে, যে কুয়াটা সিলিন্ডার আকৃতির কুয়া, কি সিলিন্ডার আকৃতির কুয়া, তার মানে এই কুয়াটার একটা হচ্ছে ব্যাসার্ধ আছে আর, আর সমান সমান ধরো 2 মিটার। এই কুয়াটার উচ্চতা হয়েছে 20 মিটার। ঠিক আছে, ধরে নাও যে কুয়াটার অর্ধেক পরিমাণ পানি ছিল, অর্ধেক পরিমাণ পানি ছিল, মানে পানি ছিল কতখানি? 10 মিটার পরিমাণ। এখন তোমাকে যে এমটা বের করতে হবে, এমটা মানে কি? রো ইন্টু ভি। সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা হয়েছে 1000, এটা হচ্ছে পাই, আর মানে কত? 2, 2 এর উপর স্কোয়ার ইন্টু এইচটা কত? পানির ক্ষেত্রে এইচটা কত? এই যে সাবাস, মানে সিলিন্ডার হইলে পাই আর স্কোয়ার এইচ হবে, রাইট। এখন যেটা কথা সেটা হচ্ছে, তাহলে এটা কি কিভাবে বের করতে হবে? এইচটা কি? এইচটা হচ্ছে আমার যতখানি পানি খালি করতে হবে ততখানি আমার এইচ। তাহলে আমাকে 10 মিটার পানি খালি করতে হবে, তাহলে এইখানে এইচ কিন্তু 10 বসাইতে হবে। ঠিক আছে, দুইটা এইচ এর ডিফারেন্স আছে। যদি ভর বের করার ক্ষেত্রে যে এইচটা আমরা বের করব সেটা হচ্ছে আমার যতটুকু পানি আছে, মানে যতটুকু এইচ জুড়ে আমার পানি আছে আমি ততটুকু ভরটা বের করব, ততটুকু এইচ কাউন্ট করব। আর উচ্চতা বা গড় সরণ বের করার ক্ষেত্রে এইচ কাউন্ট করব, এই যে সবচেয়ে উঁচুর বিন্দু সবচেয়ে নিচুর বিন্দু, এরে উঠাবো, এবার এরে উঠাবো। ঠিক আছে, ওকে। সো এই ধরনের কনসেপ্ট সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইলাম। ঠিক আছে, ওকে। তার মানে আমরা দেখলাম যে আসলে এই ধরনের সব রকম জিনিস না আমরা আসলে ইয়ে দিয়ে করতে পারতেছি, মানে এম জি এইচ এই বান্দাটা দিয়ে আমরা করতে পারতেছি। এবং এম জি এইচ এই বান্দার যেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত থাকা দরকার এবং এই জিনিসগুলোর প্রত্যেকটা পার্টিকুলার বেসিক, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে একটা আইডিয়া পেলাম। ঠিক আছে, এখন দেখো আজকে লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে ইট দ্বারা স্তম্ভ বানানো। ইট দ্বারা স্তম্ভ বানানো, বানানো। ঠিক আছে, এইটা আমরা একটু ডিটেইলসে পড়ার চেষ্টা করব। সিম্পলি ধরো এইরকম একটা ইট আছে, ধরো এইরকম এইরকম আমার কাছে 3টা, এইরকম আরেকটা 4টা ইট আছে।
ঠিক আছে, প্রত্যেকটা ইটের ডাইমেনশন সেম, প্রত্যেকটা ইটের হইছে দৈর্ঘ্য প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য হইছে 10 মিটার, না দৈর্ঘ্য ধরো 10 মিটার এবং প্রস্থ ধরো 5 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ হয়েছে 5 মিটার। এখন কথা হয়েছে এই যে 4টা ইট আছে না, এখন তুমি এটাকে কিভাবে সাজাবো জানো? এই যে 4টা ইটকে তুমি এখন এইভাবে সাজাবা, এইভাবে, এই ইটের উপরে একটা, এই ইটের উপরে একটা, ঠিক আছে। আমরা এইভাবে প্রত্যেকটা ইট এভাবে আমরা সাজাবো, এবং এই ইটের উপর আর একটা ইট, ঠিক আছে। আমরা যদি নিচে দেখি তাহলে এইভাবে 4টা ইট সবার আগে ছিল, 4টা ইট ছিল, এই 4টা ইটকে আমার এখন এইভাবে সাজাইতে হবে। এই ইটের উপর একটা ইট, এই ইটের উপর আর একটা ইট, এই ইটের উপর আর একটা ইট, এবং এই ইটের উপর আর একটা ইট। এইভাবে একে একটা করে ইটটাকে আমাকে সাজাইতে হবে। মানে আগে ছিল এই অবস্থানে, এখন আছে এই অবস্থানে। যদি এই অবস্থানে থাকে তাহলে আসলে ওই পরিমাণ সাজাইতে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে, এটাই হচ্ছে এখানকার চিন্তার বিষয়, ঠিক আছে। আমরা জাস্ট এখানে এই জিনিসটাই আসলে চিন্তা করব যে আমাকে কি পরিমাণ সাজাইতে হবে, ঠিক আছে। ওকে, এখন কথা হয়েছে এই ধরনের কনসেপ্ট আমরা কিভাবে সলভ করব। প্রথম কথা, আমরা ধরে নিব যে এই যে প্রত্যেকটা ইট না, প্রত্যেকটা ইট, এই প্রত্যেকটা ইটের ভর কেন্দ্র এই বরাবর। ওই যে ভর কেন্দ্রের সরণ কথাটার কথা মনে আছে কিনা? তার মানে প্রত্যেকটা ইটের ভর কেন্দ্র আমার এই বরাবর, ঠিক আছে। এখন কথা হয়েছে তাইলে প্রত্যেকটা ইটের ভর কেন্দ্র আমার কই বরাবর ছিল? এই বরাবর ছিল ইটের ভর কেন্দ্রটা। তার মানে আমার রেফারেন্স লাইন আমি ধরে নিলাম এটাকে, ধরে নিলাম এটাকে, ঠিক আছে। তাহলে এই যে ইট, এটা হইছে এটা ধরো 1 নম্বর ইট, এটা ধরো প্রথম ইট, এটা দ্বিতীয় ইট, এটা তৃতীয় ইট, এটা হচ্ছে চতুর্থ ইট, ঠিক আছে। 4টা ইট আছে। তাহলে আমরা যদি এক এক করে আসি, প্রথম ইট, তাহলে প্রথম ইট তুলতে কৃতকাজ কত হবে? W = mgh। প্রথম ইট মানে এই যে ইট এখানেই ছিল, দেখো এই লাইন বরাবরই ওর ভর কেন্দ্র ছিল, এখনো কিন্তু ওর ভর কেন্দ্র এই লাইন বরাবরই আছে। তার মানে mg × 0 না, প্রথম ইট তুলতে কৃতকাজ। এবার যদি দ্বিতীয় ইটে আমরা আসি, তাহলে দ্বিতীয় ইট তুলতে কৃতকাজ হবে mg × তাহলে দ্বিতীয় ইট মানে দ্বিতীয় ইট হয়েছে এইটা, তাহলে এর ভর কেন্দ্র হয়েছে এই জায়গাতে। তাহলে এখন এতটুকু কত? এতটুকু মানে কি? এই ইটের অর্ধেক, এই ইটের অর্ধেক, তার মানে একটা পুরো ইট না। তাহলে এতটুকু কত? এই যে 5। তার মানে আমরা লিখতে পারবো এটা সমান সমান ওই একটা ইটের হাইট যতটুকু ততটুকু। এবার যদি আমরা তৃতীয় ইটের কথা বলি, তাহলে আমরা বুঝবো যে mg × তাহলে 2h। কেন? কারণ তৃতীয় ইট হয়েছে এইটা ভর কেন্দ্র, তাহলে এইটা আসলে ওই যে আমার যে রেফারেন্স লাইন, মানে যার সাপেক্ষে আমি হিসাব করতেছি, সে লাইনটা কিন্তু এই লাইন ছিল। তাহলে এখানে একটা ইট, দুইটা ইট পার হয়েছে, তার মানে 2h। এবং যদি আমি চতুর্থ ইটের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে হচ্ছে mg × 3h, ঠিক আছে। mg × 3h, কারণ চতুর্থ ইট মানে কি এটা। তাহলে এই যে এতটুকু ডিস্টেন্স হয়েছে আমার চতুর্থ ইটের ভর কেন্দ্রের সরণ, সেটা কত? এই যে একটা, দুইটা, তিনটা ইট পরিমাণ, মানে 3h পরিমাণ। তার মানে আমরা বুঝছি প্রথম ইট এইটাই, ও এই বরাবরই ছিল ওর ভর কেন্দ্রটা, এখনো এই বরাবরই আছে, তার মানে h0। পরের ইট তার ভর কেন্দ্র এইখানে, তার মানে একটা ইটের অর্ধেক আর একটা ইটের অর্ধেক, তার মানে একটা h। তারপরের ইট এইখানে, তাহলে এতটুকু কত? 2h। তারপরের ইট তার ভর কেন্দ্র এখানে, তাহলে ভর কেন্দ্রের সরণ কত? এখান থেকে 3h, ঠিক আছে। তাইলে যদি এমন হয়, তাইলে আমরা যদি দেখি যে এরকম ডট 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 ডট, তাহলে আমাকে যদি কেউ বলে যে nটি ইট, সেই n এর মান 100টা হোক 500টা হোক, nটি ইট তুলতে কৃতকাজ কত? দেখো এখানে একটা প্যাটার্ন আছে, সেটা হইছে এখানে যততম ইট হইতেছে তার থেকে 1 কম থাকতেছে। তার মানে nটি ইট তুলতে আমার কৃতকাজ কত হবে? mg × n - 1h,
এই বিষয়টা বুঝছো কিনা? আমরা দেখতেছি যে এখানে একটা প্যাটার্ন আছে। দ্বিতীয় ইট তুলতে কৃতকাজ হইতেছে mg ইন্টু 1h, তৃতীয় ইট তুলতে mg ইন্টু 2h, চতুর্থ ইট তুলতে mg ইন্টু 3h। তাহলে আমি যদি nটা ইট তুলি তাহলে আমার কতখানি কাজ হবে? mg ইন্টু n মাইনাস 1 ইন্টু h। ঠিক আছে, এখন কথা হইছে যদি আমাকে এখন বের করতে বলতেছে মোট কাজ কত, কারণ ওই যে প্রত্যেকটা ইট তুলবো, তাইলে আমার মোট কাজ হবে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস ডট ডট ডট। আমাকে যদি টা ইট তুলতে বলে WN, আমরা দেখলাম যে W1 সমান সমান mg ইন্টু 0, আমরা দেখলাম W2 সমান সমান mg ইন্টু h, আমরা দেখলাম W3 সমান সমান mg ইন্টু 2h, আমরা দেখলাম W4 সমান সমান mg ইন্টু 3h। তাহলে ডট 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 আমরা দেখলাম n তম ইট তোলার জন্য mg ইন্টু n মাইনাস 1 ইন্টু h। তাহলে যদি আমরা এখান থেকে mg h টা কমন নিই তাহলে থাকে কি? এটা তো 0, তাহলে এখানে থাকে কি 1, এখানে থাকে কত 2, এখানে থাকে কত 3, তারপরে থাকে কত ডট 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 n মাইনাস 1। ঠিক আছে, তার মানে আমরা দেখতেছি যে এইভাবে আসলে n মাইনাস 1 পর্যন্ত আমরা আসতেছে। আমরা জানি যে 1 2 3 এইরকম মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n তম পর্যন্ত কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওই যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই জিনিসগুলো মানে nটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ছিল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে দেখো জিনিসটা কিন্তু এটাই দাঁড়াইছে, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, কিন্তু এখানে n মাইনাস 1টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে এখানে n যা, এখানে n মাইনাস 1 টা। তার মানে আমরা লিখতে পারবো mgh ইন্টু, তাহলে আমার এখানে n এর জায়গায় কত বসবে? n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 সূত্র অনুযায়ী n প্লাস 1, আমার n টাই হয়েছে n মাইনাস 1 প্লাস হয়েছে 1 ডিভাইডেড বাই 2। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি mgh ইন্টু n ইন্টু n, এখানে আমরা লিখতে পারি তাহলে mg ইন্টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হইতেই পারি যে আমাকে যদি বলে যে nটি ইট তুলতে কৃতকাজ কত হবে, nটি ইট তুলতে কৃতকাজ কত হবে, তাহলে আমরা খুব অনায়াসে বলে দিতে পারি যে nটি ইট তুলতে কৃতকাজ হবে mgh ইন্টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তার মানে আমরা অনায়াসে বলতে পারি যে আমাকে nটি ইট তুলতে আমাকে ঠিক এই পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, আমাকে ঠিক এই পরিমাণ কৃত কাজ করতে হবে। এইটা কিভাবে আমরা দাঁড় করাইলাম সেটাও আমি তোমাকে ব্যাখ্যা করে দিলাম, যে কিভাবে একের পর এক একের পর এক ধাপের পর ধাপ একটা প্যাটার্ন খুঁজে পাইলাম আমরা, এবং সেই প্যাটার্ন দেখলাম একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের প্যাটার্ন, এবং স্বাভাবিক সংখ্যা যদি সমষ্টি নির্ণয় করতে হয় যে সূত্রের থ্রুতে আমরা নির্ণয় করি সেই সূত্রের মাধ্যমে আমরা পাইলাম যে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এইরকম ভাবে এইরকম কেসে যদি আমাকে বলে যে 4টা ইট তুলতে কি পরিমাণ কাজ হবে, আমি ডিরেক্টলি লিখতে পারি তাহলে mgh, এখানে আমি 4টা ইট তুলতেছি, তার মানে 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে m ইটের ভর যত, g মানে 9.8, h মানে কি? h মানে একটা ইটের উচ্চতা, একটা ইটের উচ্চতা 2 মিটার, ইন্টু এখানে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। মানে আমি অনায়াসে এই অঙ্কগুলা করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে আসলে এই ধরনের প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, আমরা আসলে ক্লাসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা হইলো তোমাদের সেটা হচ্ছে এই যে mgh, এইটার যেটা দুইটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এইচ। এই ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলা
বিভিন্ন ঘটনা ভেদে এইজ আসলে বিভিন্ন রকম ভাবে কাজ করে। তো বিভিন্ন ঘটনা ভেদে এইজটা আসলে কোন ঘটনা অনুযায়ী কত বসাবো সেটা আমরা এখানে দেখলাম, এবং প্রত্যেকটা ঘটনার সাথে কিভাবে প্রাসঙ্গিক এই জিনিসটা, এবং প্রত্যেকটা ঘটনায় কিভাবে আসলে প্রসঙ্গক্রমে ওই যে জিনিসগুলো, যেমন সব জিনিসগুলো একই লাইনে নিতে হবে। আমার হইছে এইসের যখন আমি বিভব শক্তি নির্ণয় করব তখন পথের কথা চিন্তা করা যাবে না, যখন গতি শক্তি নির্ণয় করব তখন আসলে আদি বেগ অনুযায়ী আমার এইসটা নিতে হবে। এই ধরনের যে বেসিক গুলা, এই ধরনের যে বেসিক নলেজ গুলো আছে, সেই নলেজ গুলা ইউজ করে আমরা আসলে এই ম্যাথমেটিক্স গুলা করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো আমরা আসলে দেখলাম যে আসলে আমরা ঠিক যতটুকু পড়ছি ঠিক ততটুকু থেকে আমাকে আরো কি কি জানতে হবে এবং আমাকে আরো কি কি বুঝতে হবে। ঠিক আছে, সো এই এগেইনস্টে একটা কুইজ বড় হব, আর অনেক বড় হচ্ছি, তো অনেক ধরনের বিষয় নিয়ে আমাকে ডিল করতে হবে। যখন আমাকে অনেকগুলো বিষয় নিয়ে ডিল করতে হয় তখন আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। পৃথিবীটা কখনোই, মানে আসলে তুমি যে কোনো পর্যায়ে পড়ো না কেন, দুইটা জিনিস কখনো বিক্রি করবা না। একটা জিনিস হইছে তোমার রেসপেক্ট বা সম্মান, আর সেকেন্ড জিনিসটা হইছে স্বপ্ন। মানে একটা জিনিস হইছে রেসপেক্ট, আর 2 নম্বর জিনিসটা হইছে ড্রিম। স্বপ্ন আর সম্মান, এই দুইটা জিনিস আমরা কখনো বিক্রি করব না। ঠিক আছে, এই দুইটা জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাইলে কোন পর্যায়ে আমার কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে, এই দুইটা জিনিস আমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। ঠিক আছে, সো আমরা যে ধরনের সিচুয়েশনেই পড়ি না কেন, যে ধরনের বিষয়ই আমাদের সামনে আসুক না কেন, আমরা আসলে এই দুইটা জিনিসের সাথে কখনো কম্প্রোমাইজ করব। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আশা করি সাইকেল 1-এ তোমাদের সাথে দেখা হবে, আরো অনেক কথা হবে। সবাই ভালো থাকবা, শুভরাত্রি।